আচ্ছা, আমাকে যদি দেখা যায় এবং শুনতেও কোনো ধরনের সমস্যা না থাকে একটু জানালে ভালো হয়। ঠিক আছে, সবাইকে আজকে সেশনে স্বাগত জানাচ্ছি। শুভ সন্ধ্যা। আহ আসলে ইউজুয়ালি ক্লাসটা 7:30 থেকে হয়, তো আজকে 30 মিনিট আমরা একটু দেরিতে শুরু করলাম। তো যাই হোক, আজকের এই ক্লাসে আমরা এটা আমাদের লাস্ট ক্লাসের কন্টিনিউশন। আমাদের এখন ক্লাস টপিক হচ্ছে জয়েন্টস অফ দা আপার লিম্ব। তো লাস্ট ক্লাসের থেকে আমরা আসলে আপার লিম্বের জয়েন্টস বলতে আমরা থরলি কিন্তু সবগুলো জয়েন্টস এর পড়া দিয়ে শুরু করি নাই। আমি গত ক্লাসের কমেন্ট শেষে আমি প্রত্যেকবারই আসলে কমেন্ট মানে ক্লাসটা শেষ করে আমি ইচ এন্ড এভরি কমেন্ট আমি চেক করি, কিন্তু তেমন কোনো আমি কোয়েশ্চেন পাই নাই। কয়েকটা কোয়েশ্চেন ছিল, মানে কয়েকজন জিজ্ঞেস করছিল যে জয়েন্টের টাইপ গুলো একটু বললে ভালো হতো। ওটা আসলে লাস্ট সেগমেন্টের সাথে ইনক্লুড করা ছিল না, তাই আমি বলি নাই। তো সেগুলো তো আজকে অবশ্যই বলবো। আর যারাও বা আগের ক্লাসটা মিস করছো, সেটা এক্সিসের যে ইউটিউবের যে ভিডিও যে ইয়েটা আছে, মানে ওনাদের যে ইউটিউবের একটা চ্যানেল আছে সেখানে তোমরা পাবা। আমি অনুরোধ করব আগের, মানে যেহেতু এটা সিকোয়েন্স ক্লাস, আগের ক্লাসটা অবশ্যই দেখে নেওয়ার জন্য। আর আজকের ক্লাসটা তো অবশ্যই আমরা এখন দেখছি। তো তাহলে এবার আমি মূল স্রোতে ফিরে আসি। আজকে আমরা জয়েন্টস এর এই আপার লিম্বের জয়েন্টস এর যে পার্ট 2, এখানে মূলত আমরা প্রথমে একটু স্টাডি আউটলাইনটা আমি একটু সবার সাথে শেয়ার করতে চাই। গতবারের ক্লাসে আমরা যদি একটু ফলো করি, সেখানে আমাদের মানে ওভারঅল পুরো ক্লাস থেকে আমরা আসলে কি নিয়ে গেছিলাম, মানে মানে যেটা আমি তোমাদেরকে দিতে চাইছি বা তোমরা কোনটা রিসিভ করছো। আমি যদি বলি গতবারের ক্লাস থেকে রিসিভ করার যে ব্যাপারটা ছিল, সেটা ছিল আমরা একটা জয়েন্টকে যে ক্লাসিফাই করব বা কোনো ক্যাটাগরিতে ফেলবো, সেটা আমরা কিসের বেসিসে বা কিভাবে আমরা তার নামকরণটা করি, সেটা ছিল মানে সেই ব্যাপারটা ছিল গতবার ক্লাসের আমাদের মূল শেখার বিষয়। সেটারই কন্টিনিউশনে আজকে আমরা শিখবো আপার লিম্বের যতগুলো জয়েন্ট আছে প্রত্যেকটা জয়েন্টকে আমরা কোন জয়েন্টে যে আমরা নামকরণ করছি কেন করছি, সে ব্যাপারটাই কিন্তু আজকে আমাদের মূল কন্টিনিউশন হবে। সেটার সাথে আমাদের যেটা যোগ হবে, এখানে ম্যাক্সিমাম জয়েন্ট গুলো যে ক্যাটাগরিতে পড়ছে, ম্যাক্সিমাম মানে 99%, সেই জয়েন্ট গুলা আমাদের কেন সেরকম ক্যাটাগরিতে পড়লো সেটা আমরা একটু ইভালুয়েট করব অবশ্যই, ইচ এন্ড এভরি জয়েন্ট। আর প্রত্যেকটা জয়েন্টের আমরা মুভমেন্ট গুলো আজকে অবশ্যই শিখে যাব। এটা হচ্ছে আজকের জয়েন্টের আউটলাইনের আমি যদি একদম সংক্ষিপ্ত মানে রূপটা বলি, এটা হচ্ছে আজকের ক্লাস থেকে নেওয়ার মূল, মানে তোমাদের যে পড়াটা আমি তোমাদেরকে ডেলিভার করতে চাচ্ছি আজকে হচ্ছে সেটা। কারণ আমি সব সময় বলি মুখস্থ পড়া থেকে, আন্দাজে না জেনে পড়া থেকে আমাদের সরে আসতে হবে। আমরা বুঝে পড়ার চেষ্টা করব, সেটা অ্যানাটমি হোক বা তোমাদের এই ফার্স্ট ফেজের যে কোনো সাবজেক্টই হোক, আমরা অবশ্যই সেটা বুঝার মাধ্যমে পড়াটা আমরা চেষ্টা করব কনসেপচুয়ালাইজ পড়া, মানে পড়াতে কনভার্ট করার। আচ্ছা, এখন দেখো, আমি তাহলে লাস্ট ক্লাসের কিছু স্লাইড শেয়ার করছি যেগুলো আজকে শেয়ার না করলে না। প্রথম আমরা একটু দেখি যে ফার্স্ট যে স্লাইডটা আমি শেয়ার করতে চাচ্ছি, এটা ছিল আমাদের লাস্ট ক্লাসের আমাদের একটা স্লাইড। এই জয়েন্টটা থেকে, মানে এই যে ক্লাসিফিকেশন অফ জয়েন্টস থেকে আমরা যেটা শিখছিলাম সেটা ছিল যে কোনো জয়েন্ট, বডির যে কোনো জয়েন্ট, সেই জয়েন্টকে আমরা কিভাবে ক্লাসিফাই করব অন দা বেসিস অফ স্ট্রাকচার, মানে গঠনগত ভাবে চিন্তা করে। আরেকটা হচ্ছে ফাংশনাল গত, আমরা কিভাবে জয়েন্ট, এটা ছিল আমাদের গত ক্লাসের লেসন। এখন আমি এটা একটু রিভিউ করব। আমার এটা আমি একটু রিভিউ করব। রিভিউটা দেখো, যেটা স্ট্রাকচারাল ছিল, স্ট্রাকচারাল জয়েন্টকে আমরা ক্লাসিফাই করছিলাম ফাইব্রাস, কার্টিলিজিনাস এবং সাইনোভিয়াল। এই ফাইব্রাস, কার্টিলিজিনাস এবং সাইনোভিয়ালে ভাগ করার মেইন যেটা প্রপার্টি ছিল, ফাইব্রাস জয়েন্ট আমি সেই সমস্ত জয়েন্টকে বলছিলাম যে জয়েন্টগুলা
যখন ফরমেশন হয় বা কোনো বোনসের আর্টিকুলার সারফেস গুলো যখন একসাথে হয় তাদের মোডটা কি, তাদের মোডটা যদি হয় যে থ্রু ডেন্স ফাইব্রাস কানেকটিভ টিস্যু, যতগুলো জয়েন্ট তারা যদি ডেন্স ফাইব্রাস কানেকটিভ টিস্যুর মাধ্যমে আর্টিকুলেশন করে বা জয়েন্ট ফরমেশন করে, সেই ধরনের জয়েন্ট গুলোকে আমরা বলবো ফাইব্রাস টাইপ। আচ্ছা, আর কার্টিলেজিনাস আমরা বলছিলাম যখন কোনো বোনসের আর্টিকুলার সারফেস গুলো মানে কাছাকাছি এসে জয়েন্ট ফর্ম করবে এবং তাদের মধ্যে মানে মিডিয়া হিসেবে মাঝখানে থাকবে অনলি দা আর্টিকুলার কার্টিলেজ, তাদের মধ্যে কোনো ডেন্স ফাইব্রাস কানেকটিভ টিস্যু মেইন মানে ফ্যাক্টর না, ওদের মেইন যেটা ফ্যাক্টর সেটা হচ্ছে তাদের মধ্যে যে ইন্টারভেনিং যে কার্টিলেজ সেটা। এখন সেটা যদি অনলি হাইলিন কার্টিলেজ হয়, শুধু আর্টিকুলার যে সারফেস গুলো সেগুলো যদি শুধু হাইলিন কার্টিলেজের কাভারিং দিয়ে কাভার করা থাকে, আমরা সেটাকে বলবো প্রাইমারি কার্টিলেজিনাস। আর যদি এরকম হাইলিন কার্টিলেজের কাভারিং দিয়ে কাভার থাকার পরেও, সাপোজ আমার যে স্কিনটা এই স্কিনটা দিয়ে কাভার থাকার পরেও মাঝখানে যদি কোনো কিছু থাকে, যেমন এখানে সাদা একটা আসছে, সাদা একটা দেখো আমি একটা বক্স রাখছি, এটাকে মিন করছি আমি ফাইব্রো কার্টিলেজ। তার মানে আর্টিকুলার সারফেস দিয়ে আর্টিকুলার সারফেস কাভার থাকার পরেও যদি তার মধ্যে সে আর্টিকুলার সারফেস গুলোর মধ্যে মাঝখানে কোনো ফাইব্রো কার্টিলেজিনাস ডিস্ক থাকে, এই ধরনের জয়েন্টকে আমরা বলবো সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট। তাহলে প্রাইমারি হোক বা সেকেন্ডারি হোক, এখানে মোড অফ কন্টাক্ট বা মোড অফ আর্টিকুলেশনটা হচ্ছে আমাদের কি কার্টিলেজ, এদার হাইলিন অথবা ফাইব্রো কার্টিলেজ। আচ্ছা, থার্ড যে ভ্যারাইটি যেটা আমাদের মোস্ট এক্সপেক্টেড যে জয়েন্টে আমরা যাই, মানে আমরা যেহেতু জয়েন্ট মানেই বুঝি কিছু মুভমেন্ট হওয়া উচিত, মানে এটা আমরা আশা করি আর কি। এখন সেই সাইনোভিয়াল জয়েন্টটা কোনটা, যে সমস্ত জয়েন্টের মধ্যে একটা ক্যাভিটি থাকবে এবং সেই ক্যাভিটিতে সাইনোভিয়াল ফ্লুইড থাকে, তার মানে কোনো জয়েন্টের আর্টিকুলার সারফেস এমন ভাবে যখন ফরমেশন হবে যে মাঝখানে তাদের মধ্যে একটা ক্যাভিটি থাকবে। দেখো এখানে আমি যে যখন দুইটা হাত লাগাইছি এটার মধ্যে কোনো ক্যাভিটি নাই, তাহলে এটার মধ্যে যদি তুমি ইজিলি মুভ করতে চাও এরকম স্লাইড রোটেশন ছাড়া কোনো মুভমেন্ট কিন্তু হবে না। এখন দেখো এটার মধ্যে যদি একটু গ্যাপ থাকে এবং তার মধ্যে যদি আরো সাইনোভিয়াল ফ্লুইড থাকে, তাহলে দেখো তো দুইটা সারফেসই নিজের মতো করে মুভ করতে পারতেছে। কাজে আমরা বুঝতে পারলাম একটা সাইনোভিয়াল জয়েন্টকে মানে সাইনোভিয়াল বলার মেন কারণ হলো তার মধ্যে একটা জয়েন্ট ক্যাভিটি থাকবে। তাহলে যে সমস্ত জয়েন্টের আর্টিকুলার সারফেসের মধ্যে একটা জয়েন্ট ক্যাভিটি থাকে তাকে আমরা কি বলবো, তাকে আমরা বলবো সাইনোভিয়াল জয়েন্ট। এতটুকু ছিল আমাদের গত ক্লাসের লেসন। এবং এই স্ট্রাকচারগত যে কোনো জয়েন্টকে আমরা তিন ভাবে নামকরণ করি। যদি কোনো মুভমেন্ট হয়, মানে সেটা যদি হয় মানে লিমিটেড ডিগ্রি অফ মুভমেন্ট, তাহলে আমরা তাকে বলবো এমফিআর্থ্রোসিস। যদি ওয়াইড রেঞ্জ অফ মুভমেন্ট অ্যালাউ করে, সাধারণত সাইনোভিয়াল জয়েন্ট গুলো সে ধরনের মুভমেন্ট অ্যালাই করে যেহেতু এর মধ্যে জয়েন্ট ক্যাভিটি আছে, তাহলে সেগুলোকে আমরা ফেলবো ডায়াথ্রোসিস ক্যাটাগরিতে। এবং যদি কোনো মুভমেন্টই অ্যালাউ না করে, যেমন আমাদের স্কালের যে জয়েন্ট গুলো, আমাদের চিন্তা করো তো আমাদের স্কালটাকে এইরকম একবার খুলে এইরকম একবার বন্ধ হয়? অবশ্যই না। যেমন আমার এই নেজাল ক্যাভিটির বোনস গুলো কখনোই কি এরকম হচ্ছে? কখনোই হচ্ছে না। তাহলে সেই ধরনের জয়েন্ট গুলোকে আমরা বলি ফাইব্রাস ক্যাটাগরি। আচ্ছা, এটা হচ্ছে ওভারঅল জয়েন্টের ক্লাসিফিকেশন, যেটা আমি গত ক্লাস থেকে রিপিট করলাম। এখন আমরা যাব পিওর আমাদের আজকের পড়ায়। আজকের পড়ায় আমাদের প্রথম যেটা জানতে হবে যে আপার লিম্বের জয়েন্ট গুলার নাম কি, সেই জয়েন্ট গুলা ক্রস টাইপটা কি, আমরা যে জয়েন্টের টাইপ গুলো শিখলাম তার মধ্যে কোন টাইপ, সেগুলোর সাব টাইপ কি আছে নেই সেটা আমরা আমরা একটু পরে এটা শেষ করে তারপর যাব। তাহলে আমি শেয়ার করছি আপার লিম্বের যে জয়েন্ট গুলো আছে সেগুলো কি কি। আচ্ছা, এখানে যাওয়ার আগে আমি একটা স্লাইড শেয়ার করি। এই স্লাইডটা একটু খেয়াল করো। এখানে এই স্লাইডটাতে আমি যেটা বুঝাতে চাইছি এটা আসলে আমার রেডি করা স্লাইড না, এটা আমি একটা ইউটিউবের কোন একটা চ্যানেল থেকে এটা আমি পাইছিলাম। এবার বিশেষ করে আমি নতুন কোনো স্লাইড রেডি করতে পারি নাই। নেক্সট ক্লাসগুলো আশা করি ভালো হবে। আমার একটু টেকনিক্যাল কিছু প্রবলেম ছিল, সেই সমস্যাগুলো মোটামুটি আজকে পর্যন্তই, এরপর আর আশা করি থাকবে না। তো যাই হোক, এই স্লাইডটাতে তোমরা একটু খেয়াল করো। এখানে দেখানো হয়েছে যে কোনো একটা জয়েন্টের যত বেশি মোবিলিটি হবে সেই জয়েন্টের স্ট্যাবিলিটি তত কমে যাবে। এখন একটু খেয়াল করো, দেখো এই যে স্কালের যে জয়েন্ট গুলো দেখানো হয়েছে এগুলো সব দেখো সুচার। এই সুচার জয়েন্ট গুলোর দেখো যেহেতু এদের মোবিলিটি একদম কম, এই উপরের দিকে যে যে জিনিসটা বোঝানো হয়েছে এই লাইট, এই যে দেখো এই কালারটা দিয়ে, এই ক্রিম কালারটা দিয়ে যেটা বুঝাইছে সেটা দেখো এইদিকে সর্বোচ্চ এবং এদিকে আস্তে আস্তে কমে আসছে। এবং নিচে লাইট পিঙ্ক কালার দিয়ে যেটা বোঝানো হয়েছে স্ট্যাবিলিটি, সেই স্ট্যাবিলিটিটা দেখো কি মিন করছে, এদিকে সর্বোচ্চ স্ট্যাবিলিটি এবং আস্তে 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 কি হচ্ছে স্ট্যাবিলিটি কমে যাচ্ছে। এখন এই দুইটা যে এখানে মানে আঁকা হলো এই যে ড্রয়িং পোর্শনটা, এটা দিয়ে মাঝখানে আমাদের বিভিন্ন জয়েন্ট এনে এদের মধ্যে কম্পেয়ার করে বোঝানো হয়েছে। তাহলে আমি ফার্স্ট
এটা দিয়ে শুরু করছি। এই জয়েন্টটা কি আমরা দেখতে পাচ্ছি এখানে একটা আর্টিকুলেটেড স্কালের ছবি এবং সেখানে লেখা আছে সুচার, তার মানে এখানে সুচার জয়েন্ট গুলোকে মিন করা হয়েছে। এখন দেখো সুচার জয়েন্টে যদি আমরা ফার্স্ট ইয়েতে যাই, সুচার জয়েন্টে মোবিলিটি একদম জিরো, সবচেয়ে কম মোবিলিটি কোথায়? সুচার জয়েন্টে, কোনো মুভমেন্ট নাই। তাহলে ওরা কোন ক্যাটাগরিতে? ওরা হচ্ছে আমাদের কোন ক্যাটাগরিতে? সিনাথ্রোসিস ক্যাটাগরিতে। যেহেতু কোনো মুভমেন্টই নাই, এগুলো হচ্ছে ম্যাক্সিমাম স্টেবল, ম্যাক্সিমাম স্টেবল, স্টেবিলিটির একদম হাইস্ট। তার মানে এটাই প্রুভ করে যে একটা জয়েন্টের যত মোবিলিটি কম হবে তত স্টেবল হবে। ঠিক তেমনি আমরা এরপরে ক্যাটাগরিতে যদি যাই, ইন্টারভার্টিব্রাল জয়েন্ট। এখানে ইন্টারভার্টিব্রাল জয়েন্ট দুইটা ভার্টিব্রা নিজেদের মধ্যে যা যা জয়েন্ট ফর্ম করে, বিশেষ করে বোঝানো হয়েছে এখানে বডি টু বডির সাথে যে জয়েন্ট, এই জয়েন্টে কিছু মাত্রায় কিন্তু মুভমেন্ট হয়। যেমন আমরা যে এরকম করে আমরা এখন যদি একটা কলম পড়ে যায়, কলমটা টেবিলের নিচে পড়ে গেলে আমি নিশ্চয়ই তুলবো। তাহলে সেই টেবিলটা আমি মানে এটা যে আমি বেন্ড করলাম আমার শরীরকে, এটা কিসের মাধ্যমে? অবশ্যই আমি আমার ভার্টিব্রাল কলামকে ফ্লেক্স করছি। ওভাবে তো আর ফ্লেক্স করা যায় না। তাহলে যে ইন্টারভার্টিব্রাল ডিস্কের কিছু মাত্রায় মুভ হলো, এবং যার কারণে এই জয়েন্টটার যেহেতু মুভমেন্ট হয়, তার মানে এটার স্টেবিলিটি এই জয়েন্টের চেয়ে স্টেবিলিটি একটু কি হবে? কম হবে। এরপরে দেখো বাকি জয়েন্ট গুলোতে না, সবগুলোতে না গিয়ে আমি লাস্ট এই ক্যাটাগরিটা দেখাচ্ছি। এই জয়েন্টটা যেটা হচ্ছে একটা আমাদের আজকের মানে মেইন পড়া শোল্ডার জয়েন্ট, সেই শোল্ডার জয়েন্টের দেখো অবস্থা। এটার মোবিলিটি সর্বোচ্চ, সর্বোচ্চ মোবিলিটি, কিন্তু স্টেবিলিটি দেখো একদম কম, একদম কম। এই শোল্ডার জয়েন্ট দিয়ে আমরা মোটামুটি মানে অল ডিরেকশনে, অল এক্সিসে যত মুভমেন্ট আছে আমাদের বডির, আমরা সব ধরনের মুভমেন্টই আমরা করতে পারি। এত মুভমেন্ট হওয়ার কারণে এটা হচ্ছে লিস্ট স্টেবল, একদম কম স্টেবল। যার কারণে এই শোল্ডার জয়েন্টের আমাদের বডিতে যতগুলো জয়েন্ট আছে, সবচেয়ে বেশি মোস্ট প্রোন টু ডিসলোকেট যে জয়েন্টটা, সেটা হচ্ছে আমাদের এই শোল্ডার জয়েন্ট। তাহলে এখানে আমরা একটা জিনিস এই সাইড থেকে আমরা শিখলাম, সেটা হচ্ছে একটা জয়েন্টের যত মোবিলিটি যত হাইস্ট তত কম স্টেবিলিটি। একটা জয়েন্টের যত মোবিলিটি যত কম, তার তত বেশি স্টেবিলিটি। আচ্ছা, এটা আমরা শিখলাম। এখন আমি আপার লিম্বের জয়েন্ট গুলোর একটু নামগুলো বলে বলে টাইপ গুলো একটু আমি তোমাদেরকে দেখাই। এখন আপার লিম্বের জয়েন্ট গুলোকে আমরা যে ক্যাটাগরিতে ভাগ করছি, প্রথমে আসি শোল্ডার জয়েন্ট কমপ্লেক্সে আমাদের আপার লিম্বে যে জয়েন্ট সেগুলো কি কি? গ্লেনোহিউমেরাল জয়েন্ট, যেটাকে আমরা মানে পপুলারলি চিনি শোল্ডার জয়েন্ট নামে। সেকেন্ড যে ক্যাটাগরি অ্যাক্রোমিও ক্লাভিকুলার জয়েন্ট, যেটাকে আমরা এই যে অ্যাক্রোমিয়ান প্রসেস অফ দ্য স্ক্যাপুলা। আজানের জন্য একটু বিরতি দেই।
আচ্ছা, আমাদের প্রথমে আসি আমাদের যে পেক্টোরাল গার্ডেল এবং এই শোল্ডার রিজনে আমাদের যা যা জয়েন্ট আছে আমরা একটু জয়েন্ট গুলোর সাথে পরিচিত হই এবং জয়েন্ট গুলার পাশাপাশি আমরা যেটা জানবো জয়েন্ট গুলার টাইপ। প্রথমেই দেখো এই যে পেক্টোরাল গার্ডেল, এই গার্ডেলের মধ্যে বা শোল্ডার রিজনে আমরা এখানে যে জয়েন্ট গুলো পাচ্ছি সেগুলো কি কি? একটা তো অবশ্যই আমাদের সবচেয়ে মানে খুবই পরিচিত আমাদের যেটাকে আমরা বলি গ্লেনোহিউমেরাল জয়েন্ট, কিন্তু আমরা এই জয়েন্টটাকে যে নামে সবচেয়ে বেশি ভালোভাবে চিনি সেটা হচ্ছে শোল্ডার জয়েন্ট। যে জয়েন্টটা ফর্মেশন হয়েছে আমাদের এই গ্ল্যানোইড ক্যাভিটি অফ দ্য স্ক্যাপুলা এবং হিউমেরাসের হেডের মধ্যে, তাহলে এখানে একটা জয়েন্ট। এরপরে যেটা সেটা হচ্ছে অ্যাক্রোমিও ক্লাভিকুলার জয়েন্ট। অ্যাক্রোমিয়ন প্রসেস অফ দ্য স্ক্যাপুলা এবং এই ক্লাভিকলের লেটারাল এন্ডের মধ্যে যে জয়েন্ট, অ্যাক্রোমিয়ন প্রসেসের এখানে একটা আর্টিকুলার ফেসেট আছে টু টু মেক এ জয়েন্ট উইথ দ্য লেটারাল এন্ড অফ দ্য ক্লাভিকল, তাহলে এই জয়েন্টটার নাম হচ্ছে অ্যাক্রোমিও ক্লাভিকুলার জয়েন্ট। এছাড়া এখানে আরো একটা জয়েন্ট আছে সেটা হচ্ছে স্টার্নো ক্লাভিকুলার। এই যে স্টার্নামের সাথে স্টার্নামের এই ক্লাভিকুলার নচের সাথে ক্লাভিকলের মিডিয়াল এন্ডের এখানে যে আর্টিকুলার ফ্যাসেট আছে তার মধ্যে যে জয়েন্ট সেটাকে আমরা বলি স্টার্নো ক্লাভিকুলার জয়েন্ট। এই রিজনে শোল্ডার রিজনে আমাদের আরো একটা জয়েন্ট আছে যেটা হচ্ছে স্ক্যাপুলোথোরাসিক জয়েন্ট। স্ক্যাপুলোথোরাসিক জয়েন্ট, এই জয়েন্টটা অ্যাকচুয়ালি ইন্ট্রুসেন্স যদি আমরা যেভাবে আমরা জয়েন্টকে চিনি, এটা অ্যাকচুয়ালি ইন্ট্রুসেন্স, এটা কোনো জয়েন্ট না। এটা হলো মানে আমরা কেন জয়েন্ট হিসেবে কনসিডার করছি, এটা আসলে আমাদের এই যে স্ক্যাপুলার যে অ্যান্টেরিয়র সারফেস, স্ক্যাপুলার বডির যে অ্যান্টেরিয়র সারফেস এবং আমাদের এই যে লেটারাল বডির যে থোরাসিক ওয়াল, লেটারাল থোরাসিক ওয়ালের মধ্যে এখানে এই লেটারাল থোরাসিক ওয়ালে আমরা জানি রিবের এই লেটারাল পার্ট থেকে আমাদের অ্যারাইজ করে সেরেটাস অ্যান্টেরিয়র মাসেল। তাহলে এই সেরেটাস অ্যান্টেরিয়র মাসেলটা এই আমাদের লেটারাল থোরাসিক ওয়ালের সাথে স্ক্যাপুলার এন্ড বডির অ্যান্টেরিয়র সারফেসের মধ্যে যে কমিউনিকেশনটা করিয়ে দিচ্ছে, সেই কমিউনিকেশনটাকে আমরা একটা কমিউনিকেশন না ধরে এটাকে আমরা আর্টিকুলেশন হিসেবে কনসিডার করছি, যে আর্টিকুলেশনটার নাম হচ্ছে স্ক্যাপুলোথোরাসিক জয়েন্ট। বাট ইন ট্রু সেন্স স্ক্যাপুলোথোরাসিক জয়েন্ট ডেফিনেটলি নট এ জয়েন্ট। তাহলে এখন দেখি এই জয়েন্ট গুলা, আমি এখান থেকে জয়েন্ট গুলো থেকে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে কোন জয়েন্টের কোন টাইপের মধ্যে আমি যে জয়েন্টের ক্লাসিফিকেশন দেখালাম সেটা কি ফাইব্রাস, সেটা কি কার্টিলিজিনাস নাকি সাইনোভিয়াল, আমি জাস্ট অতটুকু আমি কনসিডার করব। আচ্ছা, এখন আমরা আগে সেভাবে একটু দেখি। তাহলে এখন যদি বলি এখানে যতগুলো জয়েন্ট আছে, গ্লেনোহিউমেরাল জয়েন্ট বা আমাদের যে শোল্ডার জয়েন্ট, শোল্ডার এই জয়েন্টটা এটা আমাদের একটা সাইনোভিয়াল জয়েন্ট। অ্যাক্রোমিও ক্লাভিকুলার জয়েন্ট এটাও একটা শোল্ডার জয়েন্ট। স্টার্নো ক্লাভিকুলার জয়েন্ট এটাও একটা শোল্ডার জয়েন্ট। এবং এটা যেহেতু ইন্ট্রুসেন্স কোনো জয়েন্ট না, আমি এটাকে আপাতত কোনো জয়েন্টের ক্লাসিফিকেশন আমি এটাকে অবশ্যই ইনক্লুড করব না। এখন দেখি আমাদের এর পরের ছবিতে এলবো এন্ড রেডিও আলনার জয়েন্ট অথবা জয়েন্টস অফ দা ফোরামে আমাদের কি কি জয়েন্ট আছে এবং সেগুলোর টাইপ কি। এলবো যে জয়েন্টটা, এই জয়েন্টটা টাইপ, এটাও একটা সাইনোভিয়াল জয়েন্ট। সুপিরিয়র রেডিও আলনার জয়েন্ট, মিডল রেডিও আলনার জয়েন্ট এবং ইনফেরিয়র রেডিও আলনার জয়েন্ট, এই তিনটা জয়েন্টকে যদি কনসিডার করি, সুপিরিয়র এবং ইনফেরিয়র, সুপিরিয়র রেডিও আলনার জয়েন্ট এবং ইনফেরিয়র রেডিও আলনার জয়েন্ট, এই দুই ধরনের জয়েন্ট হচ্ছে আমাদের সাইনোভিয়াল জয়েন্ট। শুধু মাঝখানে যে মিডল রেডিও আলনার যে জয়েন্ট, এই মিডল রেডিও আলনার জয়েন্ট আমরা দেখতে পাচ্ছি এটা ইন্টারোসিয়াস মেমব্রেন বা একটা ফাইব্রাস মেমব্রেন বা ডেন্স ফাইব্রাস কানেক্টিভ টিস্যুর মাধ্যমে যেহেতু আর্টিকুলেশন হয়েছে, এটা আর সাইনোভিয়াল ভ্যারাইটিতে পড়ে নাই, এটা পড়ে গেছে আমাদের ফাইব্রাস ক্যাটাগরিতে। আচ্ছা, তাহলে সো ফার আমরা এতক্ষণ যতগুলো জয়েন্ট দেখলাম আপ টু ফোরাম, সবগুলো জয়েন্টকে যদি আমরা একসাথে কালেকটিভলি দেখি তাহলে আমরা মোট দুইটা টাইপ পাইছি। একটা সাইনোভিয়াল 99%, আর একটা কি টাইপ, আরেকটা পেলাম আমরা এইবার প্রথম, সেটা হচ্ছে ফাইব্রাস টাইপ। বাকি আছে আমাদের কোন অংশটা, এই অংশটা আমাদের রিস্ট, হ্যান্ড এবং ডিজিট। তাহলে দেখি এই অংশগুলোতে যে জয়েন্ট গুলো আছে সেগুলো কোন টাইপের। আচ্ছা, তাহলে এখন আমরা পরের ছবিতে যাই। দেখো এই রিস্ট জয়েন্টের এখানে যে জয়েন্টটা আছে এটাও সাইনোভিয়াল, কারণ সবগুলাই দেখো জয়েন্ট ক্যাভিটির মধ্যে। এমনকি রিস্টের পরে হ্যান্ডের মধ্যে যতগুলো জয়েন্ট আছে সবগুলো যেহেতু আমাদের জয়েন্ট ক্যাভিটির ভিতরে আছে, তাহলে সব ইচ এন্ড এভরি জয়েন্ট সাইনোভিয়াল টাইপ। আমরা কিন্তু আপার লিম্ব শেষ করে ফেললাম, মানে জয়েন্টের নাম বলে বলি। তাহলে এখানে আমরা লাস্ট রিস্ট এবং এই হ্যান্ড এবং এই ডিজিটের মধ্যে যে যে জয়েন্ট গুলো পাইছি, রিস্ট জয়েন্ট, কার্পালের মধ্যে আবার ইন্টার কার্পাল, মিড কার্পাল, এরপরে কার্পোমেটা কার্পাল, এবং এই ডিজিটের মধ্যে আমরা যেগুলো পাইছি দেখো এই যে ইন্টার ডিজিট, এই যে ইন্টারফ্যালেঞ্জিয়াল যে জয়েন্ট গুলো, যত জয়েন্ট আছে সবগুলো আমরা কি পেলাম, সাইনোভিয়াল। তাহলে এখন আমরা সব পুরো আপার লিম্বের মধ্যে যা যা জয়েন্ট পাইছি, তাহলে আমরা
এই যতগুলা জয়েন্ট পেলাম সবগুলো জয়েন্ট আমরা কি দেখলাম? সবগুলো জয়েন্টে আমরা দেখলাম যে সবগুলাই সাইনোভিয়াল জয়েন্ট, মানে 99 আরো কিছু পার্সেন্ট হচ্ছে আমাদের সব সাইনোভিয়াল টাইপ। একটা মাত্র টাইপ, সেটা হচ্ছে মিডল রেডিও আলনার যে জয়েন্ট, সেটা হচ্ছে শুধুমাত্র ফাইব্রাস। তাহলে সোফার আমরা জয়েন্টের যে ক্লাসিফিকেশন শিখলাম অন দ্য বেসিস অফ স্ট্রাকচার, তাহলে অন দ্য বেসিস অফ স্ট্রাকচার যদি চিন্তা করে আমরা বলি, আমরা আপার লিম্বের জয়েন্ট গুলোকে কোন ক্যাটাগরিতে ফেলতে পারি? সাইনোভিয়াল ক্যাটাগরিতে, একটা জয়েন্ট ছাড়া। এখন যেহেতু আমরা দেখতেই পাচ্ছি যে আপার লিম্বে যা জয়েন্ট আছে সব সাইনোভিয়াল, এবং সাইনোভিয়াল মানেই হচ্ছে মুভমেন্টের বস, মুভমেন্টের বস, কিন্তু স্ট্যাবিলিটিতে একদমই কম, স্ট্যাবিলিটি একদম কম। তার মানে আমরা যদি সাইনোভিয়াল জয়েন্টটা ভালো করে না জানি বা ভালো করে না বুঝি, আমরা আপার লিম্বের জয়েন্ট গুলো শিখতে পারবো না। কাজেই আমাদের পরের যেটা বিষয়বস্তু সেটা হচ্ছে আমরা একটা সাইনোভিয়াল জয়েন্ট সম্পর্কে আমাদের জানার চেষ্টা করব। আমরা অবশ্যই সাইনোভিয়াল জয়েন্ট সম্পর্কে জানার চেষ্টা করব। এরপরে আমরা আপার লিম্বের জয়েন্ট গুলাকে ওই ক্যাটাগরিতে ফেলে কিভাবে করতে পারি তাহলে আমরা চিনব। তাহলে প্রথম যে শর্ত, আপার লিম্বের যে জয়েন্ট গুলাকে আমি যে বললাম এগুলো সবগুলা সাইনোভিয়াল ক্যাটাগরি এক্সেপ্ট দা মিডল রেডিও আলনার জয়েন্ট। তার বলার কারণ কি? স্ট্রাকচারগত। সেই কারণটা কি? তাদের মধ্যে এই জয়েন্ট গুলোর আর্টিকুলার সারফেস গুলোর মধ্যে জয়েন্ট ক্যাভিটি আছে। এখন একটা একটা করে জয়েন্ট গুলো তোমাদেরকে দেখাচ্ছি, প্রত্যেকটা জয়েন্টের মধ্যে ক্যাভিটি আছে। কারণ আমরা যখন স্কেলিটন দেখি সেখানে তো আর জয়েন্ট ক্যাভিটি তোমরা দেখতে পাও না, কাজে আমাদের অনেকটা আমরা মুখস্থ করেই পড়ি। কিন্তু আজকের পর তোমরা শিখে যাবা যে একটা জয়েন্টকে আসলে কিভাবে নামকরণ করছো, সেটা শুধু আপার লিম্বের জন্য না, যে কোনো কার্ডের জন্য। তাহলে একটু দেখাই আমি তোমাদের। দেখো, প্রথমে তোমাদেরকে শেয়ার করছি আমি এই ছবিটা। এখানে দেখো স্টার্নোক্লাভিকুলার যে জয়েন্টটা, এই যে স্টার্নোক্লাভিকুলার জয়েন্টের মধ্যে দেখো একটা আর্টিকুলার ডিস্ক। যেহেতু আর্টিকুলার ডিস্ক আছে মানে আর এর মাঝখানে একটা জয়েন্ট ক্যাভিটি আছে, এবং দেখো এখানে এটা ক্লোজড একটা ক্যাভিটি, ক্লোজড ক্যাভিটি যার মধ্যে একটা জয়েন্ট ক্যাভিটি আছে। কাজে এই স্টার্নোক্লাভিকুলার জয়েন্টকে আমরা কোন ক্যাটাগরিতে ফেলবো? অবশ্যই সাইনোভিয়াল জয়েন্ট। সাইনোভিয়ালের কোন ভ্যারাইটি সেটাতে আমরা পরে আসি। আচ্ছা, এই জয়েন্টটা গেল। এখন যদি তোমরা ফার্দার ক্যাটাগরিতে আসো, দেখো যদি আমরা বলি শোল্ডার জয়েন্ট, দেখো এখানে আর্টিকুলার ক্যাপসুল দিয়ে শোল্ডার জয়েন্টটা পুরোটাই ক্লোজ, তাহলে এটা তো কনফার্ম যে এটা কোন ধরনের জয়েন্ট? এটা সাইনোভিয়াল জয়েন্ট। এতদিন ধরে এই এত বড় জয়েন্টটা সবাই চিনো বলে সবাই জানো বল এন্ড সকেট টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট, তার জন্য এটা সাইনোভিয়াল না। এটা সাইনোভিয়াল কারণ এই জয়েন্টটা একটা ক্লোজ ক্যাভিটির মধ্যে আছে, এবং সেই ক্যাভিটি একটা জয়েন্ট ক্যাভিটি, জয়েন্ট ক্যাভিটি। তার মানে এখানে যে আর্টিকুলার সারফেস গুলো এখানে দেখাই যাচ্ছে, এটা হচ্ছে আমাদের গ্ল্যানোয়েড ক্যাভিটি, এটা হচ্ছে ফিউমারাসের হেড, তার মধ্যে দেখো একটা জয়েন্ট ক্যাভিটি আছে। কাজে এটা অবশ্যই একটা সাইনোভিয়াল জয়েন্ট। তাহলে দুইটা জয়েন্ট গেল। এরপরে যদি আমরা আপার লিম্বের অন্যান্য জয়েন্টে যদি যাই, তোমরা দেখো এরপরে আমি যাচ্ছি এলবো জয়েন্টে। এলবো জয়েন্টকে দেখো এখানে, এটা দেখো ক্লোজ ক্যাভিটির মধ্যে। এলবো জয়েন্ট কিসের মধ্যে আছে? একটা ক্লোজ ক্যাভিটির মধ্যে, এবং এই ক্যাভিটি এখানে ক্যাভিটিটা একটু এখানে রিট্রাক্ট মানে ছিঁড়ে এখানে দেখানো আছে। তোমরা বুঝতেই পারছো এলবো জয়েন্টের যে আর্টিকুলার সারফেস গুলো উইদিন এ জয়েন্ট ক্যাভিটি। কাজে এটাও একটা কি ধরনের জয়েন্ট? এটাও একটা সাইনোভিয়াল জয়েন্ট। এলবোর পরে এবার আসো রিস্ট এবং ফার্দার জয়েন্ট। এটা অবশ্য আমি অলরেডি শেয়ার করে ফেলছি। এই যে রিস্ট জয়েন্টটা দেখতেই পাচ্ছ, বিভিন্ন এখানে ক্যাপসুল গুলো অবশ্য ছেঁড়া ছেঁড়া একটা ক্যাভিটির মধ্যে। কাজে এটা কি ধরনের জয়েন্ট? অবশ্যই সাইনোভিয়াল। এবং ফার্দার হ্যান্ডের যা হ্যান্ড এবং ডিজিটের যা জয়েন্ট আছে সবাই কিন্তু জয়েন্ট ক্যাভিটির মধ্যে। এখানে ক্যাভিটি গুলো দেখানো আছে, এবং এখানে ভিতরের একটু মানে ভিতরের স্ট্রাকচার গুলো তোমরা দেখতে পাচ্ছ, যার কারণে আর্টিকুলার সারফেস গুলো দেখতে পাচ্ছ। তাহলে একটা জয়েন্টকে আমরা যে আমাদের আপার লিম্বের যতগুলো জয়েন্ট আছে 99% কেসে আমরা দেখলাম সবগুলো সাইনোভিয়াল, কারণ সবগুলোর মধ্যে জয়েন্ট ক্যাভিটি আছে। এখন তোমরা তাহলে ক্লিয়ার ব্যাপারটা। আচ্ছা, এবং শুধুমাত্র মিডল রেডিওলার জয়েন্টকে আমরা বললাম যে এটা সাইনোভিয়াল না, এটা ফাইব্রাস ক্যাটাগরি, কারণ মিডল রেডিওলার জয়েন্টটা ফরমেশন হয়েছে বাই এ ফাইব্রাস মেমব্রেন, যেটাকে আমরা বলি ইন্টারোশিয়াস মেমব্রেন। তাহলে এখন আমরা দেখি একটা সাইনোভিয়াল জয়েন্টের কি কি ক্রাইটেরিয়া, বা সাইনোভিয়াল জয়েন্টকে আমরা কেন আমরা বলবো যে সাইনোভিয়াল জয়েন্টের মানে সাইনোভিয়াল জয়েন্টের আমরা ভালো করে কেন শিখবো আমাদের পরবর্তী জয়েন্ট গুলো শেখার জন্য। আচ্ছা, এখন আসি একটা সাইনোভিয়াল জয়েন্টে। একটা সাইনোভিয়াল জয়েন্টের মধ্যে আমরা কিছু জিনিস আমাদেরকে কনসিডার করতে হবে বা মাথায় রাখতে হবে। সেটা কি? দেখো, জয়েন্ট হতে গেলে অ্যাটলিস্ট তো দুইটা বোনস লাগবেই, ঠিক আছে? তাহলে এখানে যে জয়েন্টটা ফরমেশন আছে দেখো, এটা হচ্ছে উপরের যে জয়েন্টটা,
বা প্রক্সিমাল যে জয়েন্টটা তার আর্টিকুলার সারফেস, এটা হচ্ছে ডিস্টাল যে জয়েন্টটা তার আর্টিকুলার সারফেস। এখন এবং সাইনোভিয়াল জয়েন্ট হওয়ার মেইন শর্ত এই জয়েন্টটা পূরণ করতে পারছে, কারণ তার মধ্যে একটা জয়েন্ট ক্যাভিটি আছে। কাজে সাইনোভিয়াল জয়েন্ট হতে গেলে প্রথম যেটা শর্ত সেটা হচ্ছে তার মধ্যে জয়েন্ট ক্যাভিটি থাকবে, এবং সেই জয়েন্ট ক্যাভিটিতে কি থাকে? সাইনোভিয়াল ফ্লুইড, যে ফ্লুইডটা হাইলোরোনিক অ্যাসিড দিয়ে এনরিচড। তাহলে আমরা প্রথম শর্ত পূরণ করতে পারলাম। সেকেন্ড যেটা, এই জয়েন্টের যে ব্যাপার, এই আর্টিকুলার যে সারফেস গুলা, সেই আর্টিকুলার সারফেস গুলা আর্টিকুলার কার্টিলেজ দিয়ে কভার করা থাকবে। দেখো এইখানে দুইটা আর্টিকুলার সারফেসই কিন্তু দেখো এই গ্রে কালারের একটা কালার দিয়ে কভার করা, যে জিনিসটার নাম হচ্ছে আর্টিকুলার কার্টিলেজ। তাহলে আমরা দ্বিতীয় শর্ত পূরণ করতে পারলাম। ফার্স্ট শর্ত জয়েন্ট ক্যাভিটি, সেটা আমরা পাইছি। সেকেন্ড শর্ত হচ্ছে আর্টিকুলার কার্টিলেজ, আর্টিকুলার কার্টিলেজও আমরা এখানে দেখতে পেলাম। এখন প্রশ্ন হলো এই আর্টিকুলার কার্টিলেজটা কোন ধরনের কার্টিলেজ? এটা কি হাইলিন কার্টিলেজ, এটা কি ফাইব্রো কার্টিলেজ, নাকি এটা ইলাস্টিক কার্টিলেজ? এই আর্টিকুলার কার্টিলেজ গুলা অবশ্যই হাইলিন কার্টিলেজ, কারণ এই আসলে কার্টিলেজ যতগুলো আছে আর্টিকুলার সারফেসের সবগুলাই আমাদের কিউম কার্টিলেজ হয়, সবগুলাই হয় হচ্ছে আমাদের হাইলিন কার্টিলেজ, এক্সেপ্ট আমাদের ওই টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট, আর একটা জয়েন্ট আছে যদিও। যাই হোক, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি সেকেন্ড শর্ত আমরা ফিল আপ করলাম, আর্টিকুলার সারফেস গুলা আর্টিকুলার কার্টিলেজ দিয়ে কভার করা। এখন আসি আমরা 3 নাম্বার যে শর্ত, সেটা হচ্ছে আর্টিকুলার ক্যাপসুল। দেখো তো এই পুরো জয়েন্টটা, জয়েন্ট ক্যাভিটিটা বাইরের দিক থেকে একটা ক্যাপসুল দিয়ে কভার করা, বাইরের দিকে একটা কাভারিং, যেটা আমরা এতক্ষণ যে জয়েন্ট গুলো দেখলাম, তাহলে এটা হচ্ছে সেই আর্টিকুলার ক্যাপসুল। কাজে এই জয়েন্টেও আমরা দেখতে পাচ্ছি একটা আর্টিকুলার ক্যাপসুল দিয়ে কভার করা। এখন দেখো এই আর্টিকুলার ক্যাপসুলের আবার দুটো পার্ট, কি কি? বাইরের যে পার্টটা, এই বাইরের দিক থেকে যে পার্টটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একটা ফাইব্রাস একটা ক্যাপসুল, এবং ভেতরের দিকে দেখো অরেঞ্জ কালারের দুই পাশে দেখতে পাচ্ছ ভিতরের দিকে একটা পার্ট আছে যেটা নাম হচ্ছে সাইনোভিয়াল মেমব্রেন। তাহলে এই পুরো জয়েন্ট ক্যাপসুলটা বাইরের দিকে যে এরকম কভার করে, মানে জয়েন্টটাকে, যেহেতু সাইনোভিয়াল জয়েন্ট গুলার, আমি বারবার বলছি, সাইনোভিয়াল জয়েন্টের মোবিলিটি সবচেয়ে বেশি, তেমন স্টেবিলিটিও ঠিক তেমনি একদম লিস্ট অ্যামাউন্ট। যার কারণে সাইনোভিয়াল জয়েন্টের প্রত্যেকটা সাইনোভিয়াল জয়েন্টের উদ্দেশ্যই থাকে এই জয়েন্টটাকে যেন আনস্টেবল না হয়ে যায়, কোনোভাবে যেন মানে ডিসলোকেট না হয়ে যায়, তার জন্য একটা ন্যাচারালি একটা প্রোটেক্টিভ মেকানিজম কাজ করে। তাহলে এই জয়েন্টগুলোর ক্ষেত্রে সেই প্রোটেক্টিভ মেকানিজমটা কোনটা? এই আমরা একটা মেকানিজম পেলাম, সেটা কোনটা? সেটা হচ্ছে এই আর্টিকুলার ক্যাপসুল। এবং এই আর্টিকুলার ক্যাপসুলের কয়টা পার্ট? দুটো পার্ট, বাইরের দিকে একটা ফাইব্রাস এবং ভিতরটা হচ্ছে একটা সাইনোভিয়াল মেমব্রেন। এবং একটু খেয়াল করো, এই সাইনোভিয়াল মেমব্রেনটা এটা কিন্তু এই আর্টিকুলার কার্টিলেজকে কিন্তু কভার করে নাই। খেয়াল করছো? দুই দিকেই দেখো, এই পাশেও আর্টিকুলার কার্টিলেজকে কভার করে নাই, এবং উপরে বা প্রক্সিমাল যে বোনসের আর্টিকুলার সারফেস, সেখানেও কিন্তু এই আর্টিকুলার কার্টিলেজকে এই সাইনোভিয়াল মেমব্রেন কভার করে নাই। তার মানে এই সাইনোভিয়াল মেমব্রেনটা ভিতরে লাইন করে থাকে এক্সেপ্ট দা আর্টিকুলার সারফেসেস। ঠিক আছে? তাহলে আমরা আর্টিকুলার এই ক্যাপসুলটা পেলাম। এবং এই আর্টিকুলার ক্যাপসুলের একটা বৈশিষ্ট্য হলো, এই আর্টিকুলার ক্যাপসুলটা কিন্তু এটা ভয়ানক, মানে অনেক হাইলি রিচ কিসে? ব্লাড সাপ্লাই এবং নার্ভ সাপ্লাই দিয়ে হাইলি রিচ। যেহেতু নার্ভ সাপ্লাই হাইলি রিচ, এটা খুবই পেন সেন্সিটিভ। ইন কম্পারিজন টু আর্টিকুলার ক্যাপসুল, যদি আমরা আর্টিকুলার কার্টিলেজ কনসিডার করি, আর্টিকুলার কার্টিলেজ কিন্তু একদমই ব্লাড সাপ্লাইও নাই, নার্ভ সাপ্লাইও নাই। ঠিক আছে? তাহলে এই কম্পারিজনটা একটু মনে রাখবা। আর্টিকুলার কার্টিলেজ হচ্ছে একদমই গরিব, তার না আছে ব্লাড সাপ্লাই, তার না আছে নার্ভ সাপ্লাই। কিন্তু আর্টিকুলার যে ক্যাপসুল, দুটা কম্পারিজনের জিনিস না, কিন্তু নামগুলো তো কাছাকাছি, অনেকে ভুল করতে পারো। এটা হচ্ছে আর্টিকুলার ক্যাপসুল আর এটা হচ্ছে আর্টিকুলার কার্টিলেজ। আর্টিকুলার কার্টিলেজ হচ্ছে খুবই মানে রিচ, কিসে রিচ? ব্লাড সাপ্লাইও রিচ, সে নার্ভ সাপ্লাইও রিচ। আচ্ছা, এছাড়া এই সমস্ত সাইনোভিয়াল জয়েন্টে, মানে সাইনোভিয়াল জয়েন্ট গুলোতে যেহেতু এদের স্টেবিলিটি কম, এদেরকে আরো স্টেবল করার জন্য এবং মুভমেন্ট যেহেতু বেশি, আরো মানে মুভমেন্টটা ইজি করার জন্য সাইনোভিয়াল জয়েন্ট গুলোতে আমাদের এক্সট্রা যে সাপোর্ট গুলো থাকে, সেই সাপোর্ট গুলো কি? একটা হচ্ছে দেখো এই যে বার্সা, কি কি সাপোর্ট থাকে? বার্সা জিনিসটা কি? বার্সা জিনিসটা হচ্ছে একটা থিন একটা সাইনোভিয়াল মেমব্রেনের মতো, এরকম একটা স্যাকের মধ্যে, ফ্ল্যাট একটা স্যাকের মধ্যে কি থাকে? সাইনোভিয়াল ফ্লুইড। এই জিনিসগুলো হচ্ছে ফ্রিকশন প্রিভেন্ট করার জন্য, যেন মুভমেন্ট করার সময় দেখো এই যে মুভমেন্টটা হবে, যে কোরাকয়েড প্রসেস বা নিচে যে বোনস্টের যে পার্টটা আছে সেটার মধ্যে যেন কোনোভাবে ফ্রিকশন লেগে বোনস এই জয়েন্টটার কোনো ক্ষতি না হয়, সেই জন্য এই সাইনোভিয়াল স্যাক। এবং জয়েন্টটা যেহেতু এটা বেশি মোবাইল এবং মোস্ট প্রোন টু ডিসলোকেট, এবং সাইনোভিয়াল জয়েন্টগুলো মুভমেন্টের বেশির কারণে এগুলো ডিসলোকেট হওয়ার টেন্ডেন্সি থাকে, সেই কারণে জয়েন্টটাকে দেখো স্ট্রেংথেন করার জন্য প্রচুর লিগামেন্ট, দেখো এই যে এইদিকে লিগামেন্ট, এই আর্টিকুলার ক্যাপসুল ছাড়াও এখানে কিন্তু প্রচুর লিগামেন্ট।
তাহলে লাস্ট যে পয়েন্টটা আমি বললাম সেটা কি, সেটা হচ্ছে বার্সা এবং আর্টিকুলেটিং লিগামেন্ট। এরপরে যেটা আমরা সাইনোভিয়াল জয়েন্ট পড়ার সময় কনসিডার করব সেটা হচ্ছে প্রত্যেকটা সাইনোভিয়াল জয়েন্টের ব্লাড সাপ্লাই কে দেয়, নার্ভ সাপ্লাই কে দেয় এবং রিলেটেড ক্লিনিক্যাল অ্যানাটমি। এখন আমরা একটু দেখি ওভারঅল আমি যে পয়েন্টগুলো বললাম সেগুলো কথা হিসেবে যদি আমরা সাজাই কিভাবে আমরা পাই। একটু আমি সাজিয়ে গুছিয়ে একটু একটা রেডি করছি, এটা একটু দেখো কি কি জিনিস আমরা সাইনোভিয়াল জয়েন্ট পড়ার সময় আমরা কনসিডার করব, বা একটা সাইনোভিয়াল জয়েন্টের কি কি জিনিস আমরা দেখি। তাহলে একটা সাইনোভিয়াল জয়েন্ট হতে গেলে তার প্রথমে একটা কি থাকতে হবে, জয়েন্ট ক্যাভিটি থাকতে হবে। জয়েন্ট ক্যাভিটি দিয়ে আর্টিকুলার সারফেস গুলো অবশ্যই কভার করা থাকবে এবং সেই জয়েন্ট ক্যাভিটির মধ্যে কি থাকে, জয়েন্ট ক্যাভিটির মধ্যে থাকবে আমাদের সাইনোভিয়াল ফ্লুইড। সেকেন্ড যেটা বলছি, যেহেতু একটা জয়েন্ট ফর্মেশন হচ্ছে তাহলে এখানে অ্যাটলিস্ট দুটো বোনস তো আছে, তাহলে সেই বোনসের আর্টিকুলার সারফেস গুলো কি দিয়ে কভার করা থাকবে, আর্টিকুলার কার্টিলেজ দিয়ে। এবং সেই আর্টিকুলার কার্টিলেজ কি ধরনের কার্টিলেজ, হাইলিন কার্টিলেজ। আচ্ছা, থার্ড যে পয়েন্টের কথা বলছি সেটা কি, সেটা হচ্ছে আর্টিকুলার ক্যাপসুল। ওভারঅল পুরো জয়েন্ট ক্যাভিটিটা বাইরের দিক থেকে একটা ক্যাপসুল দিয়ে কভার করা থাকে। ক্যাপসুলটা কিসের তৈরি, ক্যাপসুলটা মেইনলি যদি বলি এটা ফর্মেশন, তাহলে এটা হচ্ছে আমাদের ইরিগুলার কানেক্টিভ টিস্যু দিয়ে তৈরি একটা আর্টিকুলার ক্যাপসুল। এই ক্যাপসুলের আবার দুটো পার্ট, একটা হচ্ছে বাইরের দিকে একটা ফাইব্রাস পার্ট এবং ভেতরের দিকে যেটা সেটা হচ্ছে সাইনোভিয়াল মেমব্রেন। সেই সাইনোভিয়াল মেমব্রেন আবার এই আর্টিকুলার কার্টিলেজকে কভার করে না। এবং যদি স্পেসিফিক্যালি বলি এই সাইনোভিয়াল মেমব্রেনটার কাজ কি, সাইনোভিয়াল মেমব্রেনটার কাজ হচ্ছে এই জয়েন্ট ক্যাভিটির মধ্যে যে সাইনোভিয়াল ফ্লুইড থাকে সেই ফ্লুইডটা সিক্রেশন করবে কে, এই সাইনোভিয়াল মেমব্রেন। আচ্ছা, এবং যেহেতু সাইনোভিয়াল জয়েন্ট গুলার মোবিলিটি বেশি এবং তাদের স্টেবিলিটি কম, কাজে তাদের একটা ন্যাচারাল টেন্ডেন্সি থাকে সাইনোভিয়াল জয়েন্ট গুলো কি হয়ে যাওয়ার, ডিসলোকেট হয়ে যাওয়ার। কাজে আমরা স্বাভাবিকত চাইবো সাইনোভিয়াল জয়েন্ট গুলো যেন ডিসলোকেট না হয়। সেই কারণে সাইনোভিয়াল জয়েন্টকে রেনফোর্স করার জন্য, জয়েন্টটাকে শক্ত করার জন্য এখানে কিছু আমরা এখানে দেখবা যে প্রচুর লিগামেন্ট দিয়ে অলওয়েজ কভার করা থাকে এবং এটা হচ্ছে জয়েন্টটাকে স্টেবল করার জন্য। এবং যেহেতু মোবিলিটিও একটা উদ্দেশ্য সাইনোভিয়াল জয়েন্টের, মোবিলিটিটাকে স্মুদেন করার জন্য সাইনোভিয়াল জয়েন্টের ক্ষেত্রে সাধারণত দেখা যায় অনেকগুলো কি থাকে, বার্সা। বার্সাটা কি বললাম, বার্সাটা বলছি যে সাইনোভিয়াল মেমব্রেনের মতো থিন মেমব্রেন দিয়ে কভার করা এরকম প্যাটার্ন কিছু ওয়াটার কন্টেনিং কিছু স্যাক। ওয়াটার মানে কোন জিনিসটা, সাইনোভিয়াল ফ্লুইড। আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। ইন এডিশন টি যেটা আমি বললাম, যে কোনো সাইনোভিয়াল জয়েন্ট পড়ার সময় আমাদের আরো কিছু জিনিস কনসিডার করতে হবে। সেগুলো কি কি, ব্লাড সাপ্লাইটা দেখতে হবে, নার্ভ সাপ্লাইটা দেখতে হবে এবং অবশ্যই রিলেটেড ক্লিনিক্যাল অ্যানাটমি। এখন এখানে যে তিনটা কথা বললাম, ব্লাড সাপ্লাই, নার্ভ সাপ্লাই এবং রিলেটেড ক্লিনিক্যাল অ্যানাটমি। রিলেটেড ক্লিনিক্যাল অ্যানাটমি সেটা ছোট হোক বড় হোক জয়েন্ট সেটা আমাদের ফ্যাক্টর না। জয়েন্টটা ইম্পর্টেন্ট আনইম্পর্টেন্ট মানে পরীক্ষায় ইম্পর্টেন্সের ভিত্তিতে আমি বলছি সেটা ইস্যু না। রিলেটেড ক্লিনিক্যাল অ্যানাটমি যদি থাকে এবং ইম্পর্টেন্ট রিলেটেড ক্লিনিক্যাল অ্যানাটমি আমাদের পড়তে হবে ইরেসপেক্টিভ অফ অল জয়েন্টস যদি ইম্পর্টেন্ট কিছু থাকে। কিন্তু ব্লাড সাপ্লাই, নার্ভ সাপ্লাই এগুলো আমাদের সব জয়েন্টের ক্ষেত্রে আমাদের পড়ার দরকার নাই। আমরা এগুলো কোনগুলোতে পড়বো, বড় বড় জয়েন্ট গুলোতে, যেমন শোল্ডার জয়েন্ট, এলবো জয়েন্ট, নি জয়েন্ট। এই জয়েন্ট গুলোর ক্ষেত্রে আমাদের ব্লাড সাপ্লাই, নার্ভ সাপ্লাই আমাদের পড়তে হবে। এখন এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো বললাম সাইনোভিয়াল জয়েন্ট, এবং আমরা জানি বা শুরুতেই আমরা দেখলাম আপার লিম্বের যতগুলো জয়েন্ট আছে তার 99 পয়েন্ট যদি বলি 0.6 বা 0.9% হচ্ছে সাইনোভিয়াল জয়েন্ট। তার মানে সাইনোভিয়াল জয়েন্ট যেহেতু আমরা পড়ে ফেলছি ওভারঅল সাইনোভিয়াল জয়েন্টের ক্রাইটেরিয়া, কাজে এটার সাথে সাথে আমরা এখানে কিন্তু একটা এডিশনাল জিনিস পড়ে ফেলছি। সেটা কি, হাউ টু স্টাডি এ জয়েন্ট অফ আপার লিম্ব। এটা সব জয়েন্টের জন্য না হলেও আপার লিম্বের মেন জয়েন্ট গুলো আমরা কিভাবে পড়বো সেটা কিন্তু আমরা পেয়ে গেলাম। এবং তার আগের দিন মানে লাস্ট ক্লাসে আমি কিন্তু বলছিলাম যে হাউ টু স্টাডি এ জয়েন্ট। এখন আমি সেই স্লাইডটা একটু আবার রিপিট করছি, একটু দেখো। আমাদের বডির যে কোনো জয়েন্ট আমরা কিভাবে স্টাডি করব, সেটা হোক সাইনোভিয়াল বা না হোক সাইনোভিয়াল। তার মানে এই যে ওভারঅল যে ক্যাটাগরিটা এটা হচ্ছে একটা বডির যে কোনো জয়েন্টকে তুমি কিভাবে স্টাডি করবে। অবশ্যই আমাদের প্রথমে জানতে হবে জয়েন্টটার নাম, সেই জয়েন্টটা কোন ক্যাটাগরির। যেমন আমরা জানলাম যে জয়েন্টটা হচ্ছে সাইনোভিয়াল, সাইনোভিয়ালের সাবটাইপ থাকলে সাবটাইপ সহ বলতে হবে। আমি যদিও বা কোনো সাবটাইপে ঢুকি নাই কারণ আমি টাইপ গুলো বোঝাবো। আচ্ছা, এরপর হচ্ছে নামের পর অবশ্যই টাইপ অফ দ্যাট জয়েন্ট। এরপর হচ্ছে যেটা এখানে বাদ গেছিল সেটা হচ্ছে আর্টিকুলার সারফেস, যে জয়েন্ট গুলোর মধ্যে আর্টিকুলেশন হচ্ছে তার আর্টিকুলার সারফেস। আমি গত ক্লাসেও বলছি, তারপর বলি, সারফেস বলার সময় তোমরা করো কি ওভারঅল বলে ফেলো, সেরকম করবা না, পার্টিকুলারলি বলবা। যেমন স্ক্যাপুলার গ্ল্যানোয়েড ক্যাভিটির সাথে হিউমেরাসের সার্কুলার যে হেড,
আর্টিকুলেশন হচ্ছে এই দুজনের মধ্যে, কাজে এটা স্পেসিফিক্যালি বলতে হবে কার মধ্যে কার। ঠিক আছে, তাহলে আর্টিকুলার সারফেস গুলো অবশ্যই পড়তে হবে। এরপর আমরা যেটা পড়বো সেটা কোনটা, সেটা হচ্ছে মুভমেন্ট অফ দ্যাট জয়েন্ট। এই যে জয়েন্টের ফরমেশন হলো, এই জয়েন্টের মধ্যে কি কি মুভমেন্ট হয়, এবং যদি বড় বড় জয়েন্ট হয় সেক্ষেত্রে আমাদের এক্সিস্ট লাগবে। ছোট ছোট খাটো জয়েন্ট গুলোতে আমরা এক্সিস্টটাকে আসলে এতটা গুরুত্ব দেই না, এটা আমাদের মনে রাখা দরকার নাই, শুধু শুধু পড়ার বোঝা বাড়িয়ে লাভ নেই। কাজে আমরা বড় জয়েন্ট গুলোতে মুভমেন্ট গুলোর সাথে সাথে আমরা একটু এক্সিস্টটাও দেখে নিব। এরপর যেটা বলছি, প্রত্যেকটা জয়েন্টের, বিশেষ করে বড় জয়েন্টের ব্লাড সাপ্লাই, নার্ভ সাপ্লাই, এবং যদি ইম্পর্টেন্ট কোনো রিলেশনশিপ থাকে সেটাও আমাদের একটু দেখতে হবে। এবং যেটা বললাম যে ফ্যাক্টরস রেসপন্সিবল ফর স্টেবিলিটি অফ এ জয়েন্ট, যেমন যদি এই জয়েন্টটা খুবই মোবাইল হয়, মোবাইল হলে তার স্টেবিলিটিও সেরকম কম হবে। তাহলে যদি ম্যাক্সিমাম মোবিলিটি উইথ লিস্ট স্টেবিলিটি এই ধরনের জয়েন্ট হয়, তাহলে সেই জয়েন্টটা অবশ্যই মোস্ট প্রোন টু ডিসলোকেট হবে, যেমন শোল্ডার জয়েন্ট। কাজে এই জয়েন্টটা ডিসলোকেশন যদি হয়, এখানে ডিসলোকেশনটা সম্পর্কে আমাদের জানতে হবে। পাশাপাশি সেই ডিসলোকেশন যেন না হয়, কি কি ফ্যাক্টর এই জয়েন্টার স্টেবিলিটি মেনটেনে হেল্প করে সেটাও আমাদের একটু আলাদা করে পড়তে হবে, এবং এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, খুবই খুবই ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে এই যে মুভমেন্ট গুলো বললাম, এই মুভমেন্ট গুলোর মধ্যে বড় এবং জয়েন্টটা যদি ইম্পর্টেন্ট হয়, ইম্পর্টেন্ট মানে ক্লিনিক্যালি ইম্পর্টেন্ট, যেটা ক্লিনিক্যালি ইম্পর্টেন্ট সেটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, সেরকম জয়েন্ট গুলার পাশাপাশি আমাদের জানতে হবে যে মুভমেন্ট গুলো হয়, সে মুভমেন্ট গুলো প্রোডাকশনে কোন কোন মাসেল এখানে ভূমিকা রাখে, এবং রিলেটেড ক্লিনিক্যাল অ্যানাটমি, প্রত্যেকটা জয়েন্টেরই যদি ইম্পর্টেন্ট কোনো রিলেটেড ক্লিনিক্যাল অ্যানাটমি থাকে সেটা আমাদের জানতে হবে। কাজে আমি আজকে আবারও রিপিট করলাম কোরিলেট করে গতকালের পড়ার সাথে আজকে নতুন পড়ার, সেটা হচ্ছে হাউ টু স্টাডি এ জয়েন্ট। এবং আজকে আমরা জানলাম আমাদের আপার লিম্বের জয়েন্ট গুলো, এতগুলো যে জয়েন্ট, সবগুলো জয়েন্টকে আমরা ইচ এন্ড এভরি জয়েন্টকে, একটা জয়েন্ট ছাড়া প্রত্যেকটা জয়েন্টকেই আমরা কোন ক্যাটাগরিতে ফেললাম, অ্যাকর্ডিং টু স্ট্রাকচার সাইনোভিয়াল। কেন? বিকজ in between the articular surfaces অথবা within the articular surfaces each and every joint except the middle radioulnar joint there is a joint cavity। ঠিক আছে, তাহলে আমরা সাইনোভিয়াল জয়েন্টকে আমরা কিভাবে ডায়াগনোসিস করি, বা একটা জয়েন্টকে আমরা কোন কেন সাইনোভিয়াল বলছি সেটা কিন্তু আমরা মোটামুটি ক্লিয়ার। এখন আমরা যাব দ্বিতীয় ফেজে আজকে, সেটা কি, সাইনোভিয়াল জয়েন্টের কয়টা টাইপ। যেহেতু আপার লিম্বে সবগুলো জয়েন্ট একটা ছাড়া সাইনোভিয়াল, তাহলে কোন জয়েন্টটাকে আমরা কোন সাব টাইপে ফেলছি এবং কেন ফেলছি সেটা একটু আমাদের দেখতে হবে। তাহলে এবার আমরা সেটা দেখব। আচ্ছা, সাইনোভিয়াল জয়েন্টের আমরা যদি ওভারঅল ক্লাসিফাই করি, আমরা আসলে 7টা টাইপ পাই। এখানে যদিও বা ছবিতে এখানে 6টা টাইপ আমি এখানে দেখাচ্ছি, আমি 7টা টাইপের কথা বলবো, আমি একটা একটা করে টাইপ বলি। ফার্স্ট যে টাইপটা সেটা হচ্ছে প্লেন ভ্যারাইটি, এই ছবিতে ফলো করে করে বলছি, এটা হচ্ছে প্লেন ভ্যারাইটি। এরপর আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি, এটাকে তোমরা ইলিপসয়েড ক্রাইটেরিয়ায় ফেলতে পারো। এরপর যেটা, এটা কন্ডাইলার। এরপর আমরা যেটা দেখতে পাচ্ছি, এটা কোন ভ্যারাইটি, এটা অবশ্যই বল এন্ড সকেট। এরপরে যেটা, এটা হচ্ছে হিঞ্জ ভ্যারাইটি, সরি এটা হচ্ছে পিভট ভ্যারাইটি। এরপরের এবং লাস্ট ছবিতে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের হিঞ্জ ভ্যারাইটি। কাজে এই ছবি থেকে আমরা আজকে যেটা শিখবো, কেন এটাকে বললাম প্লেন বা প্লেন ভ্যারাইটি, একটা জয়েন্টকে আমরা কখন বলবো সাইনোভিয়ালের একটা টাইপকে, কখন বলবো প্লেন, কখন বলবো আমাদের ইলিপসয়েড, কখন বলবো কন্ডাইলার, বা কখন আদার টাইপস। প্রথমে আসি প্লেন ভ্যারাইটি আমরা কখন বলবো। একটা সাইনোভিয়াল জয়েন্টের আর্টিকুলার সারফেস গুলো দেখো, এটা হচ্ছে প্রক্সিমাল আর্টিকুলার সারফেস, এটা হচ্ছে ডিস্টাল আর্টিকুলার সারফেস। আর্টিকুলার সারফেস গুলো কেমন, একদম ফ্ল্যাটেন, তাহলে এটা একদম প্লেন, এবং ক্যাভিটিটা এত ভালো, মানে এখানে ওইরকম এত ইয়ে নাই, স্পেসও নাই। তাহলে মোটামুটি এই যে ফ্ল্যাটেন যে আর্টিকুলার সারফেস সম্বলিত যে সাইনোভিয়াল জয়েন্ট, সেই ধরনের জয়েন্টকে আমরা কি বলবো, প্লেন ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট। এরপর আসি আমরা, এটাকে কিন্তু আমরা যদি আমরা স্যাডেলও বলি তাও হয়, মানে হয় বলতে এখানে এত স্যাডেলের মতো এত কনভেক্স ও কনকেভ না। এই জয়েন্টটাকে একটু ভালো করে যদি খেয়াল করো, দেখো প্রক্সিমাল বা উপরের দিকে যে জয়েন্টের যে বোনসের আর্টিকুলার সারফেস সেটা কেমন, সেটা হচ্ছে আমাদের কনভেক্স, এবং নিচের যে আর্টিকুলার সারফেস বা নিচের বোনের যে আর্টিকুলার পার্ট সেটা কেমন, কনকেভ। তাহলে ব্যাপারটা কেমন দাঁড়ালো, উপরের দিকে যে জয়েন্ট আর্টিকুলার সারফেস এবং নিচের দিকে যে আর্টিকুলার সারফেস, দেখো উপরেরটা কেমন, এদিকে যদি আমরা, আচ্ছা এদিকে যদি চিন্তা করো, তাহলে এটা যদি কনভেক্স হয়, উপরে এটা যদি কনভেক্স হয়, এটা হচ্ছে এই আমার হাতে যেটা দেখাচ্ছি এটার এই পাশটা হচ্ছে কনভেক্স আর এটা হচ্ছে কনকেভ। তাহলে জিনিসটা কেমন দাঁড়ালো, কনকেভ ও কনভেক্স বা কনভেক্স ও কনকেভ। এর কনকেভিটিটা এর কনভেক্সিটির সাথে খাপে খাপে মিলে যাচ্ছে, মাঝখানে একটা জয়েন্ট ক্যাভিটি রেখে। তাহলে এই ধরনের জয়েন্টকে, এই টাইপের জয়েন্ট আমরা কি বলবো, ইলিপসয়েড বা কন্ডাইলয়েডও আমরা বলি।
এবং ইলিপসয়েড এবং কন্ডালয়েড এর মধ্যে কিন্তু মোটামুটি কাছাকাছি এই দুটা ভ্যারাইটি। শুধু যেটা আমাদের যে ভ্যারাইটি সরি ইলিপসয়েড এবং এই আমাদের যে হিঞ্জ ভ্যারাইটি, এটা কিন্তু আমাদের মোটামুটি কাছাকাছি। পার্থক্যটা হলো এখানে শুধুমাত্র একটা এক্সিস এবং এখানে আমাদের বাইএক্সিয়াল মুভমেন্ট হয়। এরপরে দেখো এই যে ভ্যারাইটিটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের কন্ডাইলার ভ্যারাইটি। কন্ডাইলার ভ্যারাইটি যদি আমরা বলি, এখানে আসলে কন্ডাইলার ভ্যারাইটির যে জিনিসটা, এই ছবিটা মানে একদম প্রপার নাম, এর যে ভালো ছবি আসলে পাই নাই, সেটা হচ্ছে কন্ডাইলার ভ্যারাইটির যে আর্টিকুলার সারফেস গুলো, এরাও এরকম কনভেক্স ও কনকেভ টাইপের, যেমন এই যে উপরের যে পার্টটা এটা কিন্তু কনভেক্স এবং নিচের যে পার্টটা এটাও কনকেভ। পার্থক্য যেটা বললাম, পার্থক্যটা হচ্ছে এটা কন্ডাইল মানে সাধারণত বাই কন্ডাইল, এখানে কন্ডাইলটা প্রপারলি দেখে নেই, বাই কন্ডাইলার, কন্ডাইলের মাধ্যমে আর্টিকুলেশন, নিচেরটাও একটা কন্ডাইল হয় উপরেরটাও একটা কন্ডাইল হয়, এই কারণে আমরা এটাকে বলি কন্ডাইলার। এরপর আমরা যেটা দেখতে পাচ্ছি বল এবং সকেট, যে কোনো দুইটা আর্টিকুলার সারফেসের মধ্যে একটা বল শেপের আর একটা সকেট শেপের, যার কারণে এটাকে বলা হয় বলের সকেট শেপের। এরপরে যে ক্যাটাগরি সেটা কোনটা, সেটা হচ্ছে পিভট। পিভটটা তোমরা দেখতেই পাচ্ছ, একটা এরকম মানে যে কোনো একটা বোনসের যে কোনো একটা পার্ট, সেটা হচ্ছে সেন্ট্রাল এক্সিসে থাকে এবং সেই এক্সিসটা দেখো কি কাকে কেন্দ্র করে ঘুরে, একটা দেখো সার্কেল। সেই সার্কেলটা হবে কেমন ধরনের সার্কেল, সেটা হবে ওসিও ফাইব্রাস, ওসিও ফাইব্রাস বা ওসিও কার্টিলেজিনাস, দুটোই হতে পারে, ওসিও ফাইব্রাস বা ওসিও কার্টিলেজিনাস। তাহলে দেখো একটা বনি পার্ট, এটা দেখো এনসার্কেল করে আছে একটা ওসিও ফাইব্রাস একটা এরকম একটা মানে স্ট্রাকচার, যেটার মধ্যে এই জয়েন্টটা দেখো এরকম করে ঘুরতে পারে। তাহলে এই ধরনের জয়েন্টকে আমরা কি বলবো, এই ধরনের জয়েন্টকে আমরা বলবো পিভট। আমরা বলবো পিভট ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট। লাস্ট যে টাইপটা এখানে দেখাচ্ছে সেটা কোনটা, এটা হচ্ছে আমাদের হিঞ্জ। এটা হচ্ছে আমাদের হিঞ্জ। আর্টিকুলার সারফেস দেখে এটা ক্লিয়ার, এটা আসলে আমার বোঝানোর কিছু নাই। এই হিঞ্জ, কন্ডাইলার এবং ইলিপসয়েড তিনটা ভ্যারাইটিরই মানে যদি আমরা মেইন ফিচার বলি, সেটা হচ্ছে কনভেক্স কনভেক্স বা কনভেক্স ও কনকেভ, ওদের তিনজনেরই শুধু হচ্ছে প্যাটার্নে একটু আলাদা। প্যাটার্নে কি আলাদা, হিঞ্জের ক্ষেত্রে এটা ইউনিঅ্যাক্সিয়াল, ইলিপসয়েডের ক্ষেত্রে এটা বাইঅ্যাক্সিয়াল, ইলিপসয়েডের ক্ষেত্রে এটা কি এবং কন্ডাইলয়েড যে ভ্যারাইটি এটার ক্ষেত্রে আমাদের বাইঅ্যাক্সিয়াল। তোমরা নিজেই চিন্তা করো, এটা যদি মুভ করে তুমি কোনটা কয়টা এক্সিসে ঘোরাতে পারবা। ক্লাস শেষ করে এই ছবিগুলো আমি আবার শেয়ার করব, তখন মানে তোমরা ছবিগুলো দেখে দেখে আবার তোমরা করতে পারবা। তাহলে এই ছবিতে স্লাইডের এই পার্টটাতে আমি যেটা বোঝানোর চেষ্টা করলাম, একটা সাইনোভিয়াল জয়েন্টকে আমরা যে ক্যাটাগরিতে ভাগ করছি, যেহেতু আপার লিম্বের 99.9% জয়েন্ট হচ্ছে সাইনোভিয়াল টাইপ, তাহলে এই টাইপগুলো আমাদের একটু বোঝাটা জরুরি ছিল, কেন কোনো একটা জয়েন্টকে আমরা এই টাইপে ফেললাম। ঠিক আছে, তাহলে এখানে আমরা পেলাম আমাদের এই কন্ডাইলার এবং হিঞ্জ এই দুটা ইউনিঅ্যাক্সিয়াল। তবে কন্ডাইলার টাইপটা যদিও বা ইউনিঅ্যাক্সিয়াল, এটা মাঝে মধ্যে মানে সাধারণত দেখা যায় যে ইউনিঅ্যাক্সিয়াল জয়েন্টে শুধুমাত্র দুইটা মুভমেন্ট হয়, কিন্তু এই জয়েন্টের ক্ষেত্রে মাঝে মধ্যে মানে লিটল অ্যামাউন্ট অফ অন্য টাইপের মুভমেন্টও অ্যালাউ করে, যেটা আমরা আপার লিম্বের জয়েন্ট গুলো মুভমেন্টে যখন আমরা এরপরে আমাদের থার্ড পার্টে যাচ্ছি তখন আমরা বুঝতে পারবো। আশা করি এই সেকশনটা তোমরা বুঝতে পারছো। তাহলে আমাদের দ্বিতীয় ধাপও কিন্তু আমাদের শেষ, আমরা তৃতীয় ধাপে চলে আসছি প্রায়। আমি শুধুমাত্র বলি, প্রথম ধাপে আজকের ক্লাসে আমি যেটা বোঝানোর চেষ্টা করছি সেটা হচ্ছে গত ক্লাসের সাথে সামঞ্জস্য রেখে আমি একটু রিভিউ করছি একটা জয়েন্টকে, যে কোনো জয়েন্টকে আমরা কিভাবে প্রথমে ক্যাটাগরিতে ফেলবো। সেকেন্ড ধাপে আমি যেটা বোঝানোর চেষ্টা করছি সেটা কি, সেকেন্ড ধাপে আমি যেটা বোঝানোর চেষ্টা করলাম প্রত্যেকটা মানে এই যে সাইনোভিয়াল জয়েন্টের যে টাইপ গুলো আছে, এই টাইপ গুলোকে কেন কোনটাকে কি ক্যাটাগরিতে বা অন হুইচ বেসিস এদেরকে এই বিভিন্ন নামে ডাকা হচ্ছে। 3 নাম্বার ক্যাটাগরিতে আমরা যেটা শিখবো, আপার লিম্বের যে জয়েন্ট গুলো আছে সেগুলো কোনটা কোন ক্যাটাগরি এবং তাদের মধ্যে মুভমেন্টটা কি, এবং পাশাপাশি আমরা দেখবো আমাদের মেইন যে জয়েন্ট শোল্ডার জয়েন্ট সেগুলো। আসলে ব্যাপারটা কি, এই ক্লাসগুলো তো 1 ঘন্টার, আমরা যখন ক্লাসরুমে ক্লাস নেই মানে স্ব আমাদের যার ইয়েতে, তোমরা যারা মেডিকেল কলেজে প্রত্যেকে ক্লাস করো, ক্লাসগুলো টিউটোরিয়াল ক্লাসগুলো থাকে কতক্ষণ, 2 ঘন্টার। তাহলে একটা 1 ঘন্টার ক্লাসে সবকিছু কভার করা তো আসলে টাফ, কাজে যতটুকু সম্ভব আমি মানে প্রোভাইড করার চেষ্টা করছি। আর বাকিগুলো হচ্ছে আমি কোশ্চেন আকারে কোন জয়েন্ট থেকে কি কি মানে তোমাদের পড়তে হবে না পড়তে হবে সেটাও আমি আজকে ইনক্লুড করবো, সেটা হচ্ছে আমার আজকের পড়ার লাস্ট পার্ট। তাহলে এখন আমি কোন পার্টে যাব, থার্ড পার্ট। সেই পার্টে আমরা কি জানবো, আপার লিম্বের জয়েন্ট গুলা একটু আমরা দেখি কোনটা কোন ভ্যারাইটিতে পড়ছে। আমি আবারও বলছি, তোমরা মুখস্থ করার চেষ্টা করবা না, মুখস্থ করলে সমস্যা হবে। আচ্ছা, এখন এই আসলে ব্যাপারটা হলো প্রত্যেকটা জয়েন্ট এখন তোমরা যদি মিলাই দেখো তাহলে কিন্তু তোমাদের মানে ব্যাপারটা ইজি হয়ে যায়।
তাহলে আসি আমি ফার্স্ট যে ক্যাটাগরিটা, সেই ক্যাটাগরিতে আচ্ছা আমি ইম্পর্টেন্ট জয়েন্টটা দিয়ে বলছি, যেহেতু সবগুলো দিয়ে বলা সম্ভব না। তাহলে এটা দেখো, এটা অবশ্যই বল এন্ড সকেট, এটা বুঝে না বোঝার কোনো কারণ আমাদের এখানে নাই। বল এন্ড সকেট টাইপ অফ জয়েন্ট। আচ্ছা আমাদের এরপরে যদি তুমি এখানে আসো, এখানে আর্টিকুলার সারফেস গুলো একদমই ফ্ল্যাটেন, তাহলে এই আর্টিকুলার সারফেস গুলো যদি একদমই ফ্ল্যাটেন হয় তাহলে এটা কোন ভ্যারাইটি হবে? অবশ্যই প্লেন ভ্যারাইটি। এখন যদি তুমি এইখানে যদি আসো, এটা আমি একটু দেখাচ্ছি, দেখো আর্টিকুলার সারফেস গুলো দেখো একদম কিন্তু ফ্ল্যাটেন না, একটা একটু কনভেক্স একটা একটু কনকেভ। তাহলে এটা কোন ভ্যারাইটি হবে? এটা হবে আমাদের স্যাডেল ভ্যারাইটি। স্যাডেল, কন্ডালয়েড, ইলিপসয়েড এইগুলো কিন্তু এরকম মানে মোটামুটি কনভেক্স ও কনকেভ থাকে, তবে স্যাডেলটা এতটা কনভেক্স ও কনকেভ থাকে না, মানে সামান্য। তাহলে এটা কিন্তু একদম কিন্তু ফ্ল্যাটেন না, যার কারণে এটা কোন ভ্যারাইটি? এটা হচ্ছে আমাদের স্যাডেল টাইপ। তাহলে আমরা থোরাকোঅ্যাক্রোমিয়াল রিজনের জয়েন্ট গুলাকে কোনটাকে কোন ভ্যারাইটিতে কেন ফেললাম সেটা কিন্তু আমি আশা করি বুঝাতে পারলাম, আমি বোঝানোর চেষ্টা করছি। তোমরা আরেকবার যদি ভিডিওটা আবার যদি একটু রিওয়াইন্ড করে দেখো আশা করি ক্লিয়ার হয়ে যাবে। এবার আসি আমি এলবো জয়েন্ট। এলবো জয়েন্টের ক্ষেত্রে দেখো, এলবো জয়েন্টের কোনটাকে আমরা কি বলতেছি একটু খেয়াল করো। ফার্স্ট জয়েন্টটা দেখো তো, দেখতেই পাচ্ছি আমরা রেডিয়াসের হেডটাকে যদি আমরা বনি পার্টটা ধরি বা সেন্টার পিভট বা এক্সিসটা ধরি, এবং সারাউন্ডিংটা দেখো, সারাউন্ডিংটা একটা ইনুলার লিগামেন্টের মাধ্যমে এটা আর্টিকুলেশন হয়েছে, আলনার যেটা এখানে অ্যাটাচমেন্ট নিয়ে ইনুলার লিগামেন্ট। তাহলে এই জয়েন্টটা আমাদের কোন টাইপটা ফিল আপ করছে? পিভট টাইপ। এই জন্য আমরা এটাকে বলবো পিভট টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। এখন যদি আমি মিডল রেডিওলার জয়েন্টে আসি, তাহলে এটা তো আমি বলছি এটা ফাইব্রাস জয়েন্ট। এখন আসি কোনটাতে? এখন যাব আমরা লোয়ার বা নিচের যে ইনফেরিয়র রেডিওলার জয়েন্ট। এই যে দেখো পালমার রেডিওলার লিগামেন্ট, এই লিগামেন্টটা দেখো খুব কম দেখা যাচ্ছে। এই জয়েন্টটাও অনেকটা পিভট টাইপের মতো, মানে এইটার মতো এনুলার লিগামেন্টের মতো এটাকে কভার করে আসছে। কাজে এটাকে আমরা কি ধরনের জয়েন্ট বলবো? এটাকে আমরা বলবো আমাদের ইনফেরিয়র রেডিওলার জয়েন্টটাকে আমরা কি বলবো? পিভট ভ্যারাইটি। এবার আসি রিস্ট জয়েন্ট। রিস্ট জয়েন্টকে কেন আমরা ওই ক্যাটাগরিতে ফেললাম? আচ্ছা রিস্ট জয়েন্টের ক্ষেত্রে খেয়াল করো, রিস্ট জয়েন্টে প্রথমে বলি, যদি বলি ফরমেশন কার সাথে কার হয়, রিস্ট জয়েন্ট ফরমেশন হয় কিন্তু আমাদের মেইনলি রেডিয়াসের লোয়ার এন্ডের আর্টিকুলার সারফেস। এটার সাথে এখানে মাঝখানে একটা ট্রায়াঙ্গুলার একটা লিগামেন্ট থাকে, এই আলনার এখান থেকে আলনা সরাসরি এসে এখানে আর্টিকুলেশনে পার্ট নেয় না, এখানে লিগামেন্টটা দেখা যাচ্ছে না, যাই হোক সাপোজ মনে করো এখানে একটা লিগামেন্ট আছে, এটা হচ্ছে প্রক্সিমাল পার্ট অফ দ্যাট, মানে এই পার্টটা। আর এই পাশে যে আর্টিকুলেশনে যারা অংশ নিচ্ছে তারা তারা কারা? স্কাফয়েড, লুনেট। এবং এই লিগামেন্টের সাথে এই যে ট্রায়াঙ্গল, এই যে লিগামেন্ট যেটা দেখতে পাচ্ছ এটার সাথে হচ্ছে আমাদের ট্রাইকোয়েডটা। তাহলে এই হলো আমাদের রিস্ট জয়েন্ট। এই রিস্ট জয়েন্টে আমি আবারও বলছি আলনার ডিরেক্ট কোনো পার্টিসিপেশন নাই, এখানে আলনা এবং রেডিয়াসের সাথে একটা লিগামেন্ট আছে, সেই লিগামেন্টের মাধ্যমে এই আর্টিকুলেশনটা হয়, কিন্তু ডিরেক্টলি আলনা পার্টিসিপেট করে না। এখন নিজেরাই দেখো এই পাশ, জয়েন্টের এই পাশ এবং ওই পাশ, এই পাশটা কনকেভ এবং ওই পাশটা কনভেক্স। তাহলে এটা কোন ক্যাটাগরিতে পড়বে? প্লেন তো অবশ্যই না। তাহলে এবার এটা কোন ক্যাটাগরিতে পড়ছে? এটা তাহলে আমাদের চিন্তা করতে হবে এটা কোনটা এক্সিসে, এটা কি বাইএক্সিয়াল নাকি মাল্টি অ্যাক্সিয়াল। এবং বাইএক্সিয়াল মাল্টি অ্যাক্সিয়াল যদি চিন্তা করো তাহলে এটার আনসার তোমরা পেয়ে যাবা। উত্তরটা আমি তোমাদের উপর ছেড়ে দিলাম, এটা হোমওয়ার্ক দিলাম, তোমরা নিজেরাই দেখবা। এবং বাকি দেখো এখানে যতগুলো আছে এই সারফেস গুলার, এগুলো মোটামুটি সবগুলো আমাদের এখানে প্লেন। একটু যদি মনে করো যে ম্যাডাম এটা একটু বাঁকা চোকা, এগুলো মনে করবা একটু ছবি, মানে এগুলো আঁকা যেহেতু ছবি, ছবি ডিফর্মিটি। এবং এখানেও দেখো এই যে মেটাকার্পাল এবং ফ্যালাঞ্জিসের মধ্যে যতগুলো জয়েন্ট হয়েছে একটু খেয়াল করো, দেখো কনকেভো কনভেক্স, কনকেভো কনভেক্স, কনকেভো কনভেক্স। কাজে এই প্রত্যেকটা জয়েন্ট এগুলো অবশ্যই প্লেন টাইপ না, বল এন্ড সকেটও না, হ্যাঁ বল এন্ড সকেটও না। এবং এই জয়েন্ট গুলোর এক্সিসের উপর ডিপেন্ড করে এগুলোর নামকরণ হবে। এবং লাস্ট যে জয়েন্ট গুলো আছে এগুলো সবই হচ্ছে আমাদের হিঞ্জ। যদিও পার্টিকুলার সার্ফেস গুলো দেখো এই যে মনে হচ্ছে দেখে একটু কন্ডালার টাইপের, এই যে বাইকন্ডালার বাইকন্ডালার বাইকন্ডালার, কিন্তু এগুলো সবগুলো হচ্ছে হিঞ্জ, কারণ একটা এক্সিসে মাত্র মুভমেন্ট হয়। তাহলে আমি ওভারঅল পুরা আপার লিম্বের জয়েন্ট গুলাকে কেন সাইনোভিয়াল এবং সাইনোভিয়ালের কোনটা কোন ভ্যারাইটি সেটা কিভাবে বের করবা আপার লিম্বে শিখালাম। আশা করি এই সূত্রগুলো দিয়ে বা এই কনসেপ্টটা দিয়ে, এটা সূত্র না এটাই কনসেপ্ট, এই কনসেপ্টটা দিয়ে তোমরা বডির যে কোনো জয়েন্ট সেটা কোন টাইপের, এবং কোনো কারণে ছবিতে যদি বুঝতে নাও পারো তোমরা আগে টাইপটা দেখে নিবা, টাইপটা দেখে নিয়ে পরে যে কোনো একটা ছবি বের করে, মানে এমন কোনো ছবি বের করবে যেটাতে আনসারটা পাবা, মিলাই নিবা, তাহলে তোমাদের জিনিসটা বুঝতে সুবিধা হবে।
এবং চেষ্টা করবা, জয়েন্ট যেহেতু আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, আমরা আমাদের বডিকে কখনোই কিন্তু স্ট্যাটিকলি চিন্তা করতে পারি না, আমরা অবশ্যই চাই আমাদের বডি মুভমেন্ট হোক, এবং জয়েন্ট না থাকলে মুভমেন্ট কিভাবে হবে? একটা কোন একটা কন্টিনিউশন যদি একটা বোনস থেকেই থাকে, মাঝখানে কোনো ব্রেকেজ নাই, মানে ব্রেকেজ বলতে কোনো আর্টিকুলেশন নাই, তাহলে মুভমেন্ট তো হবে না, সেটা আমরা চাই না। জয়েন্ট আমাদের বডির জন্য খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন আমরা একটু সাইনোভিয়াল জয়েন্ট সম্পর্কে জানার চেষ্টা করি। সাইনোভিয়াল না, শোল্ডার জয়েন্ট, যেহেতু এই জয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, তাহলে শোল্ডার জয়েন্ট যেহেতু একটা সাইনোভিয়াল জয়েন্ট, তাহলে এখানে আমরা এই জয়েন্টটা পড়ার সময় আমরা কি কি মাথায় রাখবো? প্রথমে মাথায় রাখবো হাউ টু স্টাডি এ জয়েন্ট as well as how to study a synovial joint। আচ্ছা, তাহলে শোল্ডার জয়েন্টটার নাম হচ্ছে শোল্ডার জয়েন্ট, যদি ফার্স্ট কোয়েশ্চেনে যাই। সেকেন্ড কোয়েশ্চেন কি? সেকেন্ড কোয়েশ্চেনটা হলো টাইপ কি? টাইপটা অবশ্যই সাইনোভিয়াল, এবং কোন টাইপ? বল এবং সকেট, কাজে বল এন্ড সকেট টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। এরপর আসছে আর্টিকুলার সারফেস। আর্টিকুলার সারফেস গুলো কি কি? স্ক্যাপুলার গ্লেনয়েড ক্যাভিটি এবং হিউমেরাসের সার্কুলার হেড, আর্টিকুলার সারফেস। 3 নাম্বার সেকশন গেল। এবার হচ্ছে এই জয়েন্টটার কিভাবে আর্টিকুলেট হচ্ছে এটা আমরা জানলাম। এরপর আমরা যাবো হচ্ছে 4 নাম্বার ক্যাটাগরিতে। সেটা কি? সেটা হচ্ছে আমাদের জানতে হবে এই জয়েন্টটা যেহেতু শোল্ডার জয়েন্ট, এই জয়েন্টটার প্রচুর মুভমেন্ট হবে, কারণ ডায়াট্রোসিস ক্যাটাগরিতে পড়ছে। তাহলে মুভমেন্ট গুলো কি কি? এখন দেখি শোল্ডার জয়েন্টের মুভমেন্ট গুলো একটু খেয়াল করো, আমি একটু দেখানোর চেষ্টা করছি। পেছনে যাই, তাহলে জয়েন্টটা বুঝতে হবে তোমাদের। শোল্ডার জয়েন্টের যে মুভমেন্ট গুলো দেখাবা, অনেকে কিছু কিছু গ্রস মিস্টেক করো, আমি একটু দেখাচ্ছি। ফ্লেকশনটা হচ্ছে আমাদের কোন দিকে আসবে? ফ্লেকশনটা আসবে আমাদের এই দিকে। তাহলে আমার এই যে দেখো, আমি যে শোল্ডারকে যে নিলাম, কোন দিকে নিলাম? ফরওয়ার্ডস এবং মিডিয়ালি, বডির ফরওয়ার্ডস এবং মিডিয়ালি। আমার এলবোটা যদি একটু বেন্ড হয়ে থাকে সমস্যা নাই, মেইন এই জয়েন্টটা ফরওয়ার্ডস এবং মিডিয়ালি। তাহলে এটা কি? এটা কোন মুভমেন্ট? এটা হচ্ছে ফ্লেকশন। এরপরে দেখো আমি পিছনে নিলাম, তাহলে সেটা কি? এটা হচ্ছে আমার এক্সটেনশন, ব্যাকওয়ার্ডস এবং লেটারালি, তাহলে এটা হচ্ছে ফ্লেকশন, ওটা হলো এক্সটেনশন। আচ্ছা, এরপর আমি মুভমেন্ট দেখাচ্ছি, সেটা কোন মুভমেন্ট? এই যে দেখো, শোল্ডার জয়েন্ট আমি এভাবে রাখছি। আমি শোল্ডার জয়েন্টে রাখি নাই, এখানে আমি কাকে রাখছি? এলবো জয়েন্ট। এখন আমি যে মুভমেন্টটা দেখাচ্ছি, এলবো জয়েন্টকে আমি কি পজিশনে রাখছি? এলবো জয়েন্টকে আমি রাখছি সেমি ফ্লেক্সড, পুরো ফ্লেক্স করি নাই, সেমি ফ্লেক্স। এলবো জয়েন্টকে সেমি ফ্লেক্স পজিশনে রেখে আমি যে মুভমেন্টটা দেখাচ্ছি, দেখো কিভাবে। এটা হচ্ছে মিডিয়াল রোটেশন, এটা হচ্ছে লেটারাল রোটেশন, মিডিয়াল রোটেশন, লেটারাল রোটেশন, মিডিয়াল রোটেশন, লেটারাল রোটেশন। কয়টা মুভমেন্ট দেখালাম? 4টা মুভমেন্ট। আচ্ছা, এরপরে যে মুভমেন্ট আমাদের, সেটা কোনটা? মিডিয়াল রোটেশন, লেটারাল রোটেশন। এই যে মুভমেন্টটা আমি দেখাচ্ছি, দেখো যাচ্ছে তো যাচ্ছে, যাচ্ছে তো যাচ্ছে, যাচ্ছে তো যাচ্ছে। এটা কোনটা? এটা হচ্ছে আমাদের অ্যাবডাকশন। এবং অপোজিট মুভমেন্টটা এই যে উপর থেকে আস্তে 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 নামতেছে, সেটা কোনটা? সেটা হচ্ছে আমাদের অ্যাডাকশন। তাহলে কোনটা দেখালাম? অ্যাবডাকশন, অ্যাডাকশন, অ্যাবডাকশন, অ্যাডাকশন। আরেকটা যেটা মুভমেন্ট আছে কম্বিনেশন অফ অল মুভমেন্ট, সেটা হচ্ছে কোনটা? সার্কামডাকশন। তাহলে শোল্ডার জয়েন্টে আমরা কি কি মুভমেন্ট পেলাম? ফ্লেকশন, এক্সটেনশন, অ্যাডাকশন, অ্যাবডাকশন। অ্যাবডাকশন 180 ডিগ্রি পর্যন্ত করা যাবে। আর কি মুভমেন্ট দেখালাম আমি? এলবোকে সেমি ফ্লেক্স করে মিডিয়াল রোটেশন, লেটারাল রোটেশন এবং সার্কামডাকশন। তাহলে শোল্ডার জয়েন্টে সব ধরনের মুভমেন্টই মোটামুটি হয়, সব ধরনের মুভমেন্টই আমাদের মোটামুটি হয়। এখন যেটা জানতে হবে, এই মুভমেন্ট গুলো করার সময় আমাদের কোন কোন এক্সারসাইজ হচ্ছে। আচ্ছা, শোল্ডার জয়েন্টের যে মুভমেন্ট গুলো আছে, আমরা যদি বলি ফ্লেকশন এক্সটেনশনে আমাদের যে মুভমেন্টটা কাজ করে, সেটা হচ্ছে আমাদের ফ্রন্টাল এক্সিস। একটু আমি ছবিটা দেখাই। জয়েন্টের পড়া আসলে এত বেশি, অলরেডি দেখো সময় কত চলে গেছে। এই যে দেখো, ফরওয়ার্ডস এ বডি ওয়ালের, দেখো ভেন্ট্রাল বডি ওয়ালের ফরওয়ার্ডস এবং মিডিয়ালি, এটা হচ্ছে ফ্লেকশন, এবং ব্যাকওয়ার্ডস যে যাচ্ছ সেটা হচ্ছে এক্সটেনশন। তাহলে এই যে গ্ল্যানোয়েড ক্যাভিটির প্যারালাল করে এই মুভমেন্টটা হচ্ছে, এই জন্য এটাকে আমরা এটা আমরা যদি বলি এক্সিস, এটা হচ্ছে ফ্রন্টাল এক্সিস। এবং এটাকে যদি প্লেনটাকে কি বলবো? এটাকে আমরা বলবো স্যাজাইটাল প্লেন। বলছে আমরা গ্ল্যানোয়েড ক্যাভিটির প্যারালালে এই মুভমেন্টটা হয় দেখে, সামনে যাচ্ছে পিছনে আসতেছে এরকম হয় দেখে এটাকে বলা হয় কি প্লেন? এটাকে বলা হয় হচ্ছে স্যাজাইটাল প্লেন, এবং এক্সিসটা হচ্ছে ফ্রন্টাল এক্সিস। এবং দেখো এরপরে যে তোমাদের অ্যাবডাকশন এবং অ্যাডাকশন, এই আস্তে 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 সরে যাচ্ছে অ্যাওয়ে ফ্রম দা বডি, উপরের দিকে উঠতেছে, এটা হচ্ছে অ্যাবডাকশন, এবং কাছাকাছি আসতেছে বডি ওয়ালের, লেটারাল বডি ওয়ালের কাছাকাছি আসছে, সেটা হচ্ছে অ্যাডাকশন। এই যে মুভমেন্টটা,
এটা হচ্ছে আমাদের স্যাজাইটাল এক্সিসে। এই জিনিসটাকে যদি তুমি এইভাবে চিন্তা করো, এই ঘুরে যদি এইভাবে চিন্তা করো, এই যে এইভাবে, এই সেই হিসেবে এটা এক্সিসটা কাউন্ট করা হয়েছে। এরপরে দেখো মিডিয়াল রোটেশন এবং লেটারাল রোটেশন, লেটারাল রোটেশন, এটার এক্সিসটা হচ্ছে ভার্টিক্যাল এক্সিস। এই এক্সিসটা এখানে দেখাইছে তোমার মিডিয়াল রোটেশন, লেটারাল এক্সিসটা হচ্ছে ভার্টিক্যাল এক্সিস। এবং সার্কামডাকশন যেটা, এটা হচ্ছে কম্বিনেশন, এটার কোনো পার্টিকুলার এক্সিস বলা দরকার নেই, এটা হচ্ছে কম্বিনেশন অফ অল মুভমেন্টস। তাহলে শোল্ডার জয়েন্টের ক্ষেত্রে মুভমেন্ট গুলো খুবই ক্রুশিয়াল, এবং অস্পিতে অনেক সময় একটা স্টেশনই থাকে জয়েন্টের, তো সেখানে শোল্ডার জয়েন্ট থাকাটা খুবই সম্ভাব্য। আরো অনেকগুলো জয়েন্ট আছে, কিন্তু শোল্ডার জয়েন্ট ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট জয়েন্ট। এটা কেন ইম্পর্টেন্ট? এটা বড় সেজন্য না, বা চোখে পড়ে সেজন্য না, এটার কারণ হলো এটা ক্লিনিক্যালি ইম্পর্টেন্ট। এখন আসি ক্লিনিক্যালি কেন ইম্পর্টেন্ট। শোল্ডার জয়েন্ট ক্লিনিক্যালি ইম্পর্টেন্ট হওয়ার কারণ হলো খুবই মোবাইল হওয়ার কারণে এটা স্ট্যাবিলিটি খুবই কম। তার মানে এটার সবচেয়ে বড় ক্লিনিক্যাল ইম্পর্টেন্সটা কি? ডিসলোকেশন। আমাদের বডিতে যতগুলা জয়েন্ট আছে সবচেয়ে বেশি যে জয়েন্টটা ডিসলোকেট হওয়ার চান্স সেটা কোনটা? শোল্ডার জয়েন্ট। শোল্ডার জয়েন্টে ডিসলোকেশন কমন, শোল্ডার জয়েন্টে ডিসলোকেশন হচ্ছে একদম বেশি কমন। তাহলে এখন প্রশ্ন হলো ডিসলোকেশনটা কোন দিকে বেশি হয়? ডিসলোকেশন দেখো আমার সামনে, যে আমি শোল্ডার জয়েন্ট ফর্ম করছি, ডিসলোকেশনটা সবচেয়ে বেশি হয় ইনফেরিয়রলি। কোন দিকে বেশি? ইনফেরিয়রলি। কেন ইনফেরিয়রলি বেশি? কারণ এখানে বাইরের দিকে তোমরা যে আর্টিকুলার ক্যাপসুল দেখছো, বা ক্যাপসুলার যে লিগামেন্ট বা জয়েন্ট ক্যাপসুল, তিনটাই কিন্তু একই কথা। ক্যাপসুলার লিগামেন্ট বলো, জয়েন্ট ক্যাপসুল বলো, বা আর্টিকুলার ক্যাপসুল বলো, আর্টিকুলার কার্টিলেজ কিন্তু বলি নাই। এই যে আর্টিকুলার ক্যাপসুল, এই জিনিসটা এটা নিচের দিকে একটু ল্যাকিংস আছে। এই যে মানে এখানে যে আমাদের নেককে, এই নেককে যে এটা কভার করে যাচ্ছিল, এই অ্যানাটমিক্যাল নেকের এখানে এটা কাভারিং নাই, অনেক নিচে গিয়ে কাভারিংটা দিচ্ছে। এখন এটা যদি আমি আর্টিকুলেশন দেখাতে পারতাম, কিন্তু সময় তো কুলাবে না, আরো জিনিস বলার রয়ে গেছে। তাহলে এই নিচের দিকে ল্যাকিংস থাকার কারণে, আর্টিকুলার ক্যাপসুলার ল্যাকিংস থাকার কারণে জয়েন্টটা ডিসলোকেট, মোস্ট প্রোন টু ডিসলোকেট তো অবশ্যই, এবং কোন সাইডটা? ইনফেরিয়রলি। এবং এতগুলো মুভমেন্ট যদি এটা স্ট্রংলি সাপোর্ট না থাকে তাহলে কি হবে? আমাদের ডিসলোকেট হতো। এখন ডিসলোকেশনটা হয় না। তোমাদের এখানে যতজন আমাকে দেখছো, কয়জন লাইফে ফেস করছো শোল্ডার জয়েন্টের ডিসলোকেশন? আশা করি কেউই না। তার মানে ডিসলোকেশন যেন না হয়, আমাদের বডির এমন কোন প্রোটেক্টিভ মেকানিজম অলরেডি সেখানে আছে, যার কারণে আমরা শোল্ডার জয়েন্টটা এই ডিসলোকেশন হওয়ার এত চান্স থাকার পরেও শোল্ডার জয়েন্টটা ডিসলোকেট হয় না। এবং শোল্ডার জয়েন্ট ডিসলোকেট হওয়ার আরো একটা ভাইটাল কারণ হলো, তোমরা একটু চিন্তা করো, এই গ্ল্যানার্ড ক্যাভিটিতে কত বড়, আর দেখো হেডটা কত বড়। ডিসপ্রপোর্শনেট আর্টিকুলার সারফেস। গ্ল্যানার্ড ক্যাভিটির তুলনায় এই যে গ্ল্যানার্ড ক্যাভিটির তুলনায় এই হেডটা অনেক বড়। এটাও একটা ভাইটাল কারণ, কারণ এটা ঠিকভাবে, এটা যে পুরোটা বসবে, একজনকে যে আমি শক্ত করে ধরবো, কাউকে আমাকে ধরতে গেলে তাকে আমাকে পুরোপুরি এভাবে ধরতে হবে, তারপর না আমি তাকে আটকে রাখতে পারবো। তার যদি শুধু আঙুলটা পাই তাহলে জুটটা তো তার, সে ছুটে যেতে পারবে। যখন আমি তাকে পুরো এভাবে ধরতে পারবো তাহলে ব্যাপারটা কি হবে? স্ট্রং হবে। তাহলে গ্ল্যানার্ড ক্যাভিটির মধ্যে হেডটা তো পুরো ঢুকতে পারতেছে না, সামান্য একটু অংশ ঢুকছে, যার কারণে সেটাও একটা মানে লুজ একটা, এরকম একটা মানে লেস স্টেবল একটা জয়েন্ট ফর্মেশন হওয়ার একটা কারণ। তার মানে আমি কি বলতে চাচ্ছি, এই জয়েন্টটাকে স্টেবল করার জন্য নিশ্চয়ই কোনো আমাদের বডিতে ন্যাচারাল যে মেকানিজম গুলো আছে সেগুলো কি কি, এটাও একটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। সেগুলো কি কি একটু দেখো। আচ্ছা, প্রথমেই দেখো, প্রথমে যে জিনিসটা, এই জয়েন্টটা যেন একসাথে মানে ভালোভাবে লেগে থাকে, সেটা অবশ্যই মানে যে মোস্ট যেটা ফ্যাক্টর সেটা হচ্ছে তার আর্টিকুলার ক্যাপসুল, বা ক্যাপসুলার মানে এই যে আর্টিকুলার যে ক্যাপসুল, সেই ক্যাপসুলার লিগামেন্টটা, এটা হচ্ছে সবচেয়ে মোস্ট স্টাবিলিটিং একটা ফ্যাক্টর। এটা ছাড়া শোল্ডার জয়েন্টের ক্ষেত্রে আমাদের যে জিনিসটা একটা কাজ করে, সেই জিনিসটা কি দেখো, সেটা হচ্ছে আমাদের শোল্ডার জয়েন্টে একটা এখানে স্ট্রং একটা মাসকুলার সাপোর্ট আছে, স্ট্রং একটা মাসকুলার সাপোর্ট আছে। সেই মাসেল গুলা দেখো, সেই মাসেল গুলোকে আমরা বলি রোটেটর কাফ। এই যে উপরের দিক থেকে একটা মাসেল আসতেছে, যে মাসেলটার নাম হচ্ছে সুপ্রাস্পাইনেটাস। সুপ্রাস্পাইনেটাস, এই মাসেলটার নাম হচ্ছে ইনফ্রাস্পাইনেটাস, না এই মাসেল, হ্যাঁ ইনফ্রাস্পাইনেটাস, এটা হচ্ছে টেরিস মাইনর। এবং আরো একটা মাসেল আছে যেটা নাম হচ্ছে সাবস্ক্যাপুলারিস। এটা অ্যান্টেরিয়র অ্যাসপেক্ট থেকে দেখানো হয়েছে স্ক্যাপুলাকে, এটা স্ক্যাপুলার পোস্টেরিয়র অ্যাসপেক্ট থেকে দেখানো হয়েছে। তাহলে এই সবগুলো মাসেল স্ক্যাপুলা থেকে অরিজিন নিয়ে ইনসারশন নিচ্ছে হিউমারাসকে সার্কেল করে। হিউমারাসের হেড এবং হেড না মানে এই যে টিউবারকল, গ্রেটার টিউবারকল, লেজার টিউবারকল এবং হিউমারাসের যে বাইসিপিটাল গ্রুপ, সব জায়গায় এরা ইনসারশন নিচ্ছে। কাজে এরা একটা মাসকুলার একটা মাসকুলার টেন্ডিনাস, মাসকুলার বলবো না, এদিকে মাসেল এদিকে টেন্ডিনাস, তাহলে মাসকুলার টেন্ডিনাস একটা কাফ তৈরি করতেছে। কাফ মানে হ্যান্ড কাফ, যেন শোল্ডার জয়েন্টটা মুভ না করতে পারে। এবং এদের ডিরেকশনটা কোন দিকে?
আমরা যদি স্ক্যাপুলা এবং হিউমেরাসের হেডটাকে কনসিডার করি, তাহলে স্ক্যাপুলা কোন দিকে থাকে, এটা কোন দিকে থাকে, এটা থাকে মিডল, এটা থাকে লেটারালি। তাদের ওদের ডিরেকশন হচ্ছে কোন দিকে, এখান থেকে এই যে দেখো এই এই যে স্ট্রাকচার, ওরা টুয়ার্ডস দা হিউমেরাসের দিকে ওদের এখানে ডিরেকশন। কাজে ওরা হিউমেরাসটাকে এটা কোন দিক থেকে ডিসপ্লেসমেন্ট প্রিভেন্ট করছে, আমি সেটাই বলতে চাচ্ছি। এরা লেটারাল ডিসপ্লেসমেন্ট প্রিভেন্ট করে, লেটারালি এটাকে ডিসপ্লেস হতে দিবে না, লেটারালি ডিসপ্লেস হতে দিবে না। এছাড়া আরো একটা মানে কি বলবো ন্যাচারাল একটা প্রোভাইডিং ফ্যাক্টর, সেটা হচ্ছে কোনটা দেখো, এই কোরাকো অ্যাক্রোমিয়াল আর্চ, এই স্ক্যাপুলার কোরাকয়েড প্রসেস, অ্যাক্রোমিয়ান প্রসেস এবং তাদের মধ্যে যে কোরাকো অ্যাক্রোমিয়াল লিগামেন্ট, এই তিনজন মিলে এখানে একটা আর্চের মতো। এই আর্চটা যেহেতু শোল্ডার জয়েন্টের উপরে আসছে, তার মানে এই আর্চটা শোল্ডার জয়েন্টকে কোন দিকে ডিসলোকেশন প্রিভেন্ট করবে, ওরা প্রিভেন্ট করবে আপওয়ার্ড ডিসলোকেশন, আপওয়ার্ড ডিসলোকেশন। এছাড়া শোল্ডার জয়েন্টের ডিসলোকেশন প্রিভেন্ট করার জন্য আরো কিছু ফ্যাক্টর আছে। আরো কিছু ফ্যাক্টর মানে সেটা কি কি, সেটা হচ্ছে দেখো এই যে টেন্ডনটা দেখতে পাচ্ছ, একটা মাসেলের টেন্ডন, এটা হচ্ছে লং হেড অফ বাইসেপস। এই বাইসেপস মাসেলের টেন্ডনটাও দেখো শোল্ডার জয়েন্টকে এখান থেকে ভিতরের দিকে এসে এটাকে কি করে রাখছে, আটকে রাখছে। এটা কিন্তু ইন্ট্রাক্যাপসুলার, ইন্ট্রাক্যাপসুলার থেকে স্যানেবল মেমব্রেনের শীট দিয়ে কভার হয়ে এসে এটা নিচে আসছে। তাহলে এটাও কি করছে, কভার করছে। মানে এটাও একটা স্ট্রং একটা স্টেবিলিটি দেওয়ার ফ্যাক্টর। এবং আরো একটা যে ফ্যাক্টর আছে শোল্ডার জয়েন্টকে স্টেবিলিটি দেওয়ার জন্য, সেটা কোনটা, এই যে দেখো গ্ল্যানোয়েড ক্যাভিটিটা, গ্ল্যানোয়েড ক্যাভিটি রিমের দেখো চারপাশে গ্রে কালারের আর একটা স্ট্রাকচার তুমি দেখতে পাচ্ছ, যেটা নাম হচ্ছে গ্ল্যানোইডাল ল্যাব্রাম। এই ল্যাব্রাম জিনিসটা এবং এটা একই কালার দেওয়ার কারণ হলো এটা একটা কার্টিলেজ। তাহলে এটা কি, এটা হচ্ছে এক ধরনের ফাইব্রো কার্টিলেজ। যে ফাইব্রো কার্টিলেজটা গ্ল্যানোয়েড ক্যাভিটির কি বাড়াইছে, ডেপটা বাড়াইছে। কি বাড়াইছে, ডেপটা বাড়াই দিছে, একটু গভীর করে দিছে, যার কারণে হেডটা যে ঢুকতে যতটুকু স্পেস ছিল, এখন এটা ডিপেন্ড হওয়ার কারণে এটা একটু স্ট্রংলি ঢুকে গেল। ঠিক আছে, তাহলে দিস আর দ্য ফ্যাক্টরস দ্যাট আর মেকিং দ্য শোল্ডার জয়েন্ট কি স্টেবল। ছবিগুলো দেখালাম, আশা করি বুঝতে পারবা। এরপর আসি শোল্ডার জয়েন্টের আমাদের ব্লাড সাপ্লাই কি, নার্ভ সাপ্লাই কি। শোল্ডার জয়েন্টে দেখো ব্লাড সাপ্লাই খেয়াল করো, আমাদের উপর দিক থেকে যে সাপ্লাইটা আমরা পাচ্ছি, এই সাপ্লাইটা কি, এটা হচ্ছে আমাদের সুপ্রাস্ক্যাপুলার আর্টারি, সুপ্রাস্ক্যাপুলার আর্টারি। এবং এইদিকে সার্জিক্যাল নেকের দিকে আমরা যে সাপ্লাইটা দেখতে পাচ্ছি, একটা আর্টারি সামনের দিক থেকে দেখাইছে ক্লিয়ারলি, আর একটা দেখাইছে পিছনের দিকে একটু হালকা করে, তার মানে ওটা পোস্টেরিয়র। তার মানে অ্যান্টিরিয়র এবং পোস্টেরিয়র সার্কামফ্লেক্স, যেহেতু চারদিক থেকে ঘিরে রাখে, সার্কামফ্লেক্স হিউমেরাল আর্টারি। এবং লাস্ট যেটা, সেটা হচ্ছে সাবস্ক্যাপুলার আর্টারি। এখানে স্ক্যাপুলা থেকে আরো একটা আর্টারি আসে, যেটা নাম হচ্ছে সাবস্ক্যাপুলার আর্টারি। তাহলে এই যে ব্রাঞ্চগুলো সুপ্রাস্ক্যাপুলার, সাবস্ক্যাপুলার এবং অ্যান্টেরিয়র পোস্টেরিয়র সার্কামফ্লেক্স হিউমেরাল, এগুলোই হচ্ছে মেইন ব্রাঞ্চ অফ দা কে শোল্ডার জয়েন্ট। আর্টারির যে কোনো আর্টারি সাপ্লাই করার সময় যেটা আমাদের প্রথম কোশ্চেন থাকে সব সময়, মানে না আর্টারির নামটা বলার সাথে সাথে এটা কার ব্রাঞ্চ। আমরা দেখতে পাচ্ছি যে শোল্ডার রিজনে মেইন যে সাপ্লাই সেটা কে দেয়, সাবক্লেভেন আর্টারি থেকে আসে। তাহলে সাবক্লেভেন আর্টারির মেইন ব্রাঞ্চ কোনটা, কোন দিকে কি কি ব্রাঞ্চ দিল, এবং কখন এক্সিলারি হলো, এরপরে কখন ব্র্যাকিয়াল আর্টারি হলো, এবং কোনটা কোন আর্টারি ব্রাঞ্চ, এগুলো একটু আমাদের জানতে হবে। মানে শুধু আর্টারির নামটা না, এই ছবি দেখে দেখে আমরা একটু সেই আর্টারিটা কার থেকে আসছে আপ টু হার্ট, এটাও আমরা একটা পড়ে ফেলার অবশ্যই আমাদের চেষ্টা করা উচিত। আচ্ছা, এরপর যেটাতে যাচ্ছি সেটা হচ্ছে নার্ভ সাপ্লাই। তাহলে আমরা একটু নার্ভ সাপ্লাই ছবিটাও একটু আমরা দেখে নেই। আচ্ছা, নার্ভ সাপ্লাই এর ছবির এখানে আমি স্লাইডটা পাচ্ছি না, আমি মুখে মুখে বলে দিই। আচ্ছা, শোল্ডার জয়েন্টের যে নার্ভ সাপ্লাই, সবগুলো নার্ভ আসবে কোত্থেকে, ব্র্যাকিয়াল প্লেক্সাস থেকে, ব্র্যাকিয়াল প্লেক্সাস থেকে। আমরা কম বেশি সবাই আমরা জানি এই আমাদের সার্জিক্যাল নেকের এখানে একটা নার্ভ থাকে, সেটার নাম কি, অ্যাক্সিলারি নার্ভ। এই অ্যাক্সিলারি নার্ভটা ছাড়া এভাবে এটা শোল্ডার জয়েন্ট যদি হয়, এবং এই সুপ্রাস্ক্যাপুলার রিজনে সুপ্রাস্ক্যাপুলার ভেসেলের পাশাপাশি আমরা জানি এখানে কি থাকে, সুপ্রাস্ক্যাপুলার নার্ভ। তাহলে নার্ভ কি কি, একটা সাপ্লাই হচ্ছে সুপ্রাস্ক্যাপুলার নার্ভ, আরেকটা অ্যাক্সিলারি নার্ভ, এবং আরো একটা যে নার্ভ সেটা হচ্ছে মাসকুলো কিউটেনিয়াস নার্ভ। এই তিনটা নার্ভ শোল্ডার জয়েন্টকে নার্ভ সাপ্লাই দিবে। এখন লাস্ট যেটা আমাদের শোল্ডার জয়েন্টের পার্ট রয়ে গেছে সেটা কোনটা, সেটা হচ্ছে আমাদের ক্লিনিক্যাল অ্যানাটমি। ক্লিনিক্যাল অ্যানাটমি যদি আমরা শোল্ডার জয়েন্টের বলি, এতক্ষণ যাকে নিয়ে কথা বললাম শোল্ডার জয়েন্টের ডিসলোকেশন, এটা আমাদের খুব ভালোভাবে পড়তে হবে। তাহলে ডিসলোকেশন থেকে কি কি পড়বো, শোল্ডার জয়েন্টের ডিসলোকেশন কেন এত কমন, কোন দিক দিয়ে বেশি হয়, ডিসলোকেশন যেন না হয় সেজন্য ন্যাচারাল যে ফ্যাক্টর গুলো আছে, বা হোয়াট আর দ্য ফ্যাক্টরস দ্যাট আর মেইনটেইনিং দ্য স্টেবিলিটি অফ দ্য শোল্ডার জয়েন্ট, সেটাও আমাদের দেখতে হবে। ঠিক আছে, এবং এখান থেকে আমাদের কথা আমরা কোশ্চেন আমাদের কোথায় চলে যায় সাধারণত, রোটেটর কাফে, তাহলে সেটাও আমাদের দেখতে হবে। ঠিক আছে,
এই হলো আমাদের শোল্ডার জয়েন্টের ক্লিনিক্যাল অ্যানাটমি এটা, এবং এটার পাশাপাশি আরো একটা শোল্ডার অ্যানাটমি আমাদের পড়তে হয়, সেটা হচ্ছে আমাদের কোনটা, ফ্রোজেন শোল্ডার। ফ্রোজেন শোল্ডার, ফ্রোজেন মানে কি, বরফ হয়ে আসছে, তুমি শোল্ডার নাড়াতে পারবা না, তুমি শোল্ডার নাড়াতে গেলে দেখবা তোমার কি করতেছে, প্রচুর পেন করতেছে। তাহলে মেইন যে সাইন সিমটম থাকে ফ্রোজেন শোল্ডারে সেটা কি, সেটা হচ্ছে সিভিয়ার কি থাকে, পেন, এবং ইউনিফর্মলি চারদিক থেকে, এমন না যে এইদিকে বেশি এইদিকে বেশি, তুমি নাড়ালেই একটা সার্টেন ডিগ্রি মুভমেন্ট করলেই তোমার এখানে এরকম করে উঠবা, তাহলে প্রচুর তুমি ব্যথা পাবা। এটা কেন হয়, শোল্ডার জয়েন্টের এই যে ফ্রোজেন শোল্ডারের আরেকটা নাম হচ্ছে অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস। অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস, অ্যাডহেসিভ মানে কি, অ্যাডহেশন মানে আটকে যাওয়া, যে ক্যাপসুলার লিগামেন্টটা আছে সেটা যদি এটাতে লেগে যায় বা শ্রিঙ্ক হয়ে আসে তাহলে কি জয়েন্টটা মুভ করতে পারবে? তুমি চিন্তা করো এটা এরকম লুজ ছিল, এই লুজ থেকে এটা একদম এভাবে লেগে আছে, এখন লেগে গেলে কি হবে, মুভ করতে গেলেই যেহেতু ক্যাপসুলাইটিস, ক্যাপসুলে ইনফ্লামেশন হয়েছে, শ্রিঙ্কেজ হয়েছে, ইনফ্লামড হয়েছে, এবং জয়েন্টটা মুভ করতে গেলেই সেই ইনফ্লাম জায়গায় তোমার কি হচ্ছে, মানে চাপ লাগতেছে। এবং আমি বলছি কিন্তু, কি বলছি, আর্টিকুলার ক্যাপসুলটা খুবই হাইলি রিচ ইন নার্ভ সাপ্লাই, কাজেই একটু মুভ করলে একদম খবর হয়ে যাবে। আমি এই জন্যই বারবার কিন্তু আমি হিট করে বলছিলাম যে আর্টিকুলার ক্যাপসুল ইজ রিচ ইন নার্ভ সাপ্লাই, রিচ ইন নার্ভ সাপ্লাই, রিচ ইন নার্ভ সাপ্লাই। এই ধরনের যে ক্লিনিক্যাল কন্ডিশনটা হবে যাই হোক সেটাকে আমরা বলবো ফ্রোজেন শোল্ডার। তাহলে শোল্ডার জয়েন্টের ক্লিনিক্যাল অ্যানাটমি অন্তত এই দুটো আমাদের পড়তে হবে, একটা কি, একটা হলো ডিসলোকেশন আর একটা হচ্ছে ফ্রোজেন শোল্ডার। আমি এখন খুবই সংক্ষেপে বাকি জয়েন্ট গুলো একটু আমি বলি, কি কি পড়বো কি কি পড়বো না। আচ্ছা, এলবো জয়েন্ট। এলবো জয়েন্টের আরো একটা কথা বলি, বোনস গুলো যখন পড়াবো তখন আমি চেষ্টা করব, আমি জানি না 1 ঘন্টা ক্লাসের মধ্যে কতটুকু কভার করতে পারবো, শোল্ডার জয়েন্টে আমরা যখন আপার লিম্বের বাকি বোনস গুলো পড়া শুরু করবো তখন আমি জয়েন্ট গুলো যতদূর পারি কভার করার চেষ্টা করব। এলবো জয়েন্ট থেকে যেটা আমাদের করতে হবে, মুভমেন্টটাকে আমরা কিভাবে দেবো, এলবো জয়েন্টে তো আমাদের একটাই মুভমেন্ট, সেটা কোনটা, এলবো জয়েন্টের যে মুভমেন্ট সেটাকে আমরা কি বলি, সুপাইনের আমরা কি বলি, ফ্লেকশন এক্সটেনশন। আমি দেখো এখানে অলরেডি আমি এক্সিস্টটা আমি রেখে দিচ্ছি, কোন এক্সিস্ট, ট্রান্সভার্স এক্সিস্ট, ফ্লেকশন এক্সটেনশন, ফ্লেকশন এক্সটেনশন। এরপর আসছে সুপিরিয়র রেডিওলার, ইনফেরিয়র রেডিওলার। এবং এই রেডিওলার জয়েন্টের মধ্যে আমাদের যে জয়েন্টটা দেখাতে হয়, এবং আমরা মোস্ট কমন ভুল করি এই রেডিওলার জয়েন্ট দেখানোর সময়, একটা হচ্ছে শোল্ডার জয়েন্টের মিডিয়াল ল্যাটারাল রোটেশন দেখানোর সময় ভুল করি, আর একটা হচ্ছে আমাদের এই সুপিরিয়র, মিডল এবং ইনফেরিয়র রেডিওলার জয়েন্টের সুপাইনেশন প্রোনেশন। এটা খুবই পেট কোশ্চেন ফর রিটেন এবং ভাইভাতেও এটা খুব ধরে। তোমরা যে ভুলটা করো সেটা হচ্ছে, আমরা এই জয়েন্টটা যখন আমরা দেখাই, এই রেডিওলার জয়েন্টের মধ্যে আমাদের এখানে যে কাজটা করতে হয় সেটা হচ্ছে আমাদের বোনসটাকে কিভাবে রাখতে হবে, আমাদের হাতটাকে রাখতে হবে কি পজিশনে, মিড প্রোন। মিড প্রোন, এভাবে শোয়াই রাখবে না, এভাবেও রাখবে না, এভাবেও রাখবে না, তাহলে কিভাবে রাখতে হবে, মিড প্রোন। কিভাবে রাখবো আমি হাতটা, মিড প্রোন, মিড প্রোন, এভাবে, এভাবেও না, এভাবেও না। তাহলে মিড প্রোন পজিশনে যদি রাখি, এটা হচ্ছে প্রোনেশন এবং এটা হচ্ছে আমাদের সুপাইনেশন, এটা হচ্ছে প্রোনেশন, এটা হলো আমার সুপাইনেশন। কিভাবে রাখবো, এই পজিশনে, মিড প্রোন, প্রোনেশন, সুপাইনেশন, প্রোনেশন, সুপাইনেশন। ঠিক আছে, এরপর আসি আমি প্রোনেশন, সুপাইনেশন, এরপর আসি আমি রিস্ট জয়েন্ট। রিস্ট জয়েন্টটা ইলিপসয়েড ক্যাটাগরির, যেহেতু এখানে বাইএক্সিয়াল, বা এখানে মুভমেন্ট কি কি হবে, একটা দেখো, একটা হচ্ছে এই ফ্লেক্স, ফ্লেক্স করলাম, আর একটা হচ্ছে এক্সটেন্ড, ফ্লেকশন এক্সটেনশন। এছাড়া কি মুভমেন্ট হয়, অ্যাডাকশন অ্যাবডাকশন, অ্যাডাকশন অ্যাবডাকশন, ফ্লেকশন এক্সটেনশন, ফ্লেকশন এক্সটেনশন। আমি রিস্টেড, ফ্লেকশন এক্সটেনশন, অ্যাডাকশন অ্যাবডাকশন। ফ্লেকশন এক্সটেনশন অবশ্যই ট্রান্সভার্স এক্সিসে, এবং অ্যাডাকশন অ্যাবডাকশন অ্যান্টেরো পোস্টেরিয়র এক্সিস। অ্যাডাকশন অ্যাবডাকশন, অ্যাবডাকশন, অ্যাডাকশন অ্যাবডাকশন, এটা এক্সিসটা হচ্ছে অ্যান্টেরো পোস্টেরিয়র এক্সিস। এরপর আসি আমি কার্পো মেটাকার্পাল এবং এগুলোর ক্ষেত্রে, এগুলোর ক্ষেত্রে মুভমেন্ট গুলো আর কি বলবো, এগুলোর ক্ষেত্রে দেখো এই যে যেগুলো এই জয়েন্ট কার্বোমেট, এই যে জয়েন্ট গুলো আছে এগুলোর কি হয়, ফ্লেকশন এক্সটেনশন, অ্যাবডাকশন অ্যাডাকশন। তাহলে ফ্লেকশন এক্সটেনশন, অ্যাবডাকশন অ্যাডাকশন। এবং আলাদা করে যদি তুমি চিন্তা করো, এগুলোর সার্কামডাকশনও হয়, এবং বাকি যে ডিজিট, রেস্ট পার্ট অফ দা ডিজিট এগুলো যা আছে এগুলো শুধু একটাই, ফ্লেকশন এক্সটেনশন, ফ্লেকশন এক্সটেনশন। এবং আলাদা করে এখানে ফার্স্ট কার্পো মেটাকার্পাল জয়েন্টটা, এটা কিন্তু টাইপ আলাদা, বাকি সবগুলা প্লেন, শুধু এটা হচ্ছে আমাদের স্যাডল ভ্যারাইটি। এটার আলাদা করে তোমার থাম্বের মুভমেন্ট দেখাতে বলে, তাহলে থাম্বের মুভমেন্টে আমরা কি দেখি, দেখো, অ্যাডাকশন অ্যাবডাকশন, ফ্লেকশন এক্সটেনশন, অ্যাডাকশন অ্যাবডাকশন, ফ্লেকশন এক্সটেনশন। এছাড়া আরেকটা হচ্ছে অপোজিশন, এটা কি অপোজিশন, এটা অপোজিশন। এবং সার্কামডাকশনও অনেক সময় বলি কিন্তু এটা প্রপার ইয়ে না, যাই হোক। তাহলে এটা হচ্ছে থাম্বের মুভমেন্ট, এবং বাকি ফিঙ্গার গুলোর যদি মুভমেন্ট দেখো, সেই ফ্লেকশন এক্সটেনশন, অ্যাডাকশন অ্যাবডাকশন। ঠিক আছে, তাহলে আমি জয়েন্টের মুভমেন্ট গুলো খুব অল্প সময়ের মধ্যে দেখানোর চেষ্টা করলাম, শেষের অংশটা খুবই তড়িঘড়ি করে শেষ করছি।
দেখা হবে নেক্সট ক্লাসে অন্য কোনো টপিক নিয়ে। সবাই এর মধ্যে ভালো থেকো, সাবধানে থেকো। সবাইকে এতক্ষণ সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আসি।